শরৎচন্দ্রের লেখা সত্যনারায়ণের পাঁচালীতে রয়েছে ফকির শরীর ধরি হরি হইলা অবতরী। নারায়ণ দেখা দিচ্ছেন মুসলমান ফকিরের ছদ্মবেশে, সত্যনারায়ণ হয়ে যাচ্ছেন সত্যপীর। বাংলার জনমানসে এমন সম্প্রীতির ছবি একটা দুটো নয়, অসংখ্য। কিন্তু সেই ছবিতে কোথাও কি কালির ছিদ্রে লাগছে ইদানিং? লাগাটাই স্বাভাবিক। যখন দেখি বসিরহাট বাদুড়িয়া সবে যখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তখন তেলেঙ্গানার এক বিজেপি বিধায়ক নিদান দিয়ে গেলেন। গুজরাটের হিন্দুরা যেভাবে জবাব দিয়েছিল, বাংলার হিন্দুদেরও নাকি সেইভাবে জবাব দেওয়া উচিত। আবার একজন ভোজপুরি সিনেমার দৃশ্যকে বাংলার পরিস্থিতি বলছেন, তো আরেকজন গুজরাট হিংসার ছবিকে বাংলার ছবি বলে চালিয়ে দিচ্ছেন। আর আজ এই রাজ্যে অশান্তিতে ইন্ধন যোগানোর অভিযোগে বিজেপির বিরুদ্ধে ফের আরেকবার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বসিরহাটের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও। কে কি বললেন আপনাদের দেখাবো, তবে তার আগে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো তেলেঙ্গানার বিজেপি বিধায়ক এইচ রাজা সিংহের মন্তব্যে ফের বিতর্ক। অশান্তি হিংসাকে পেছনে ফেলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বসিরহাট। দেখা যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির নানা ছবি। এই প্রেক্ষাপটে চরম উস্কানিমূলক মন্তব্য করলেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক। आज बंगाल में हिंदू सुरक्षित नहीं है। 2002 में जिस प्रकार से गुजरात में सांप्रदायिक दंगे करने वालों को गुजरात के हिंदुओं ने जो जवाब दिया था, आज उसी तरह से बंगाल के हिंदुओं को जवाब देने की आवश्यकता है। 2002 সালের গুজরাট হিংসার প্রসঙ্গ টেনে যিনি এভাবে প্রতিশোধ নিতে উস্কানি দিচ্ছেন, তিনি এইচ রাজা সিংহ, তেলেঙ্গানার বিজেপি বিধায়ক। তবে গুজরাতের গণ্ডিতেই থামেনি বিজেপি বিধায়কের উস্কানিমূলক মন্তব্য। প্ররোচনা দিতে কাশ্মীরের প্রসঙ্গ টেনে এনেছেন পদ্ম শিবিরের এই জনপ্রতিনিধি। अगर आप लोग जागरूक नहीं होंगे, जिस प्रकार से कश्मीर से हिंदुओं को भगाया गया, उसी प्रकार से बंगाल से हिंदुओं को भगाकर बांग्लादेश जैसा एक राज्य ये लोग बना देंगे। তেলেঙ্গানার বিজেপি বিধায়ক বিশেষ একটি সম্প্রদায়কে উস্কাতে চাইলেও হিন্দু মুসলিম নির্বিশেষে বসিরহাটের মানুষ কিন্তু তাতে গুরুত্ব দিতে নারাজ। যারা এইসব কথাগুলো বলছে তারা আদৌ হিন্দু ধর্মটাও জানে কিনা জানি না। হিন্দু ধর্মেই বলা আছে বসুধাবৈ কুটুম্বকম, সারা পৃথিবী আমার আত্মীয়। সর্বভূতস্তম আত্মানি সর্বভূতানি চ আত্মানি একসাথে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শিন। এই কথাটা আমার হিন্দু ধর্ম শিখিয়েছে। সুতরাং কারোর ওপর হিংসা করার বিন্দুমাত্র কোনো জীবের ওপরেও করার নেই। এরা কি করছে? এরা রাজনৈতিক ফয়দা তোলার জন্য এই ধরনের কথাবার্তা বলে এই সব উত্তপ্ত করার চেষ্টা করছে। এটা আদৌ মেনে নেওয়া যায় না। চূড়ান্ত এর প্রতিবাদ হওয়া দরকার। তেলেঙ্গানার যে বিধায়ক এই মন্তব্যটা করেছেন, সম্ভবত পশ্চিমবাংলার মাটি আর মানুষের চরিত্র সম্পর্কে তার কিছু জানা নেই। তিনি দূরের থেকে বাংলাকে কিভাবে দেখছেন আমি জানি না। তিনি যদি পারেন বসিরহাটে এসে দেখুন বসিরহাটে হিন্দু মুসলমানের মিলন অবস্থাটা কিভাবে আছে। তেলেঙ্গানার বিধায়কের বিতর্কিত মন্তব্য যে সরকার ভালো চোখে দেখছে না তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাকে গুজরাট আর বানানো হবে না। আমরা শপথ নিচ্ছি, আমরা এই কাজ করতে দেব না। প্রথমে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করে মানুষের মনকে বিষিয়ে দেওয়া, তারপর সেটাকে কাজে লাগিয়ে ভোটে ডিভিডেন্ড তোলার চেষ্টা। বিজেপি গোটা দেশে এই মডেল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বলে দাবি কংগ্রেসের। বিজেপির কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করার নেই। বিজেপি চায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশটা রসাতলে যাক এবং দেশের সর্বনাশ হোক, এবং এই ঘৃণার রাজনীতিকে আমরা ঘৃণা করি। সিপিএম আবার বিজেপির পাশাপাশি তৃণমূলকেও চড়া সুরে আক্রমণ করেছে। আরএসএস বা বিজেপি যেটা করছে সেটা আমরা সবাই টের পাচ্ছি। খুবই বিপজ্জনক যা ওরা বলছে। জ্যোতিবাবু বা বুদ্ধবাবুরা এত বছর মুখ্যমন্ত্রী ছিলেন, সকাল দুপুর একবার করে গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করবারও যেমন দরকার হয়নি, তেমন ইনশাল্লাহ বলারও দরকার হয়নি। যতদিন পশ্চিমবাংলায় যেভাবে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী চলছেন, সেটা বিজেপিকে গোকুলে বাড়তে সাহায্য করছে। কার্যত তেলেঙ্গানার দলীয় বিধায়কের পাশেই দাঁড়িয়েছে রাজ্য বিজেপি। কি উদ্দেশ্যে কোথায় কি রাজা সিং বলেছেন সেটা তো ওনার ব্যাপার। আজকে কাশ্মীরের থেকে কিছু ভালো অবস্থায় আমরা নাই, যেটা উনি আমাদের বলতে চেয়েছেন যে পলায়ন হিন্দুদের। পশ্চিমবাংলার 2200 কিলোমিটার 2250 কিলোমিটার বর্ডার বাংলাদেশের সঙ্গে, যে কোনো জায়গায় গিয়ে লোকে দেখতে পারে 10 কিলোমিটারের মধ্যে কী অবস্থা চলছে। ঠিক একই ঘটনা বসিরহাটে ঘটেছে, কারণ ওটা বর্ডার স্টেট। হিন্দু থেকে মুসলমান, বসিরহাটের সব সম্প্রদায়ের মানুষই বলছেন তেলেঙ্গানার বিজেপি বিধায়কের মন্তব্য কোনোভাবেই
সমর্থনযোগ্য নয়, কারণ এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা। এবিপি আনন্দ। আমি দেবজিৎ সরকারকে দিয়ে শুরু করব। দেবজিৎ বাবু, একটা তো একজন তেলেঙ্গানার বিধায়ক, তার এই রাজ্যের জনমানস সম্পর্কে কি ধারণা সে তো অন্য প্রসঙ্গ, বাকি যেগুলো আছে সেগুলো তো একেবারে মিথ্যাচার। ভোজপুরি সিনেমার একটা ধর্ষণের দৃশ্য দিয়ে আমি বলে দিলাম যে এটা হচ্ছে হিন্দু মহিলাদের এই মুহূর্তের বসিরহাটের অবস্থা। দিল্লির আপনাদের নেত্রী নূপুর শর্মা শটান গোধরার ছবি তুলছেন, বাংলার ছবি বলে চালিয়ে দিচ্ছেন। আমি দল মত নির্বিশেষে বাংলার একজন মানুষ হিসেবে আপনি নিশ্চয়ই এটার প্রতিবাদ করবেন। প্রথম কথা হচ্ছে যে বহু জায়গায় আপনারা দেখুন যে উনি কি বলেছেন বা উনি কি করেছেন, উনি কি বলতে চাইছেন, মানে আমাদের রাজা ভাইয়া রাজাজি কি বলছেন, সেটা ওনার অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত ব্যাপার এবং ব্যক্তিগত মত। পরিস্থিতি পর্যালোচনা করে একজন বিধায়ক তার মনন দিয়ে না না বাংলার নিশ্চয়ই দায় নেবে, কিন্তু তার আগে নির্দায় হতে চাইছি না, কিন্তু তার আগে বাংলার যা পরিস্থিতি আছে তাতে এটাও ভাবার বিষয় আছে যে বাইরের লোকেরা এখন কি ধরনের বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছেন। যারা বাইরে আছেন, দেশের বাইরে নয় অন্তত স্টেটের বাইরে যারা আছেন, রাজ্যের বাইরে যারা আছেন, তারা কি ভাবছেন, তারাও কি ভাবছেন যে এটা একটা কাশ্মীর হতে চলেছে? বাংলার মানুষরা তো দেখতে পাচ্ছেন না। দিলীপ বাবু তো বাংলার পরোক্ষ পাশে দাঁড়ালেন আপনার রাজা ভাইয়া। ঘটনা তো তাই। আজকে দেখুন না, প্রত্যেকটা আপনারা হয়তো যারা বাংলার যেসব মিডিয়া আছেন তারা বসিরহাটকে অনেকদিন পরে দেখলেন। না না মিডিয়া তো আমি বুঝলাম, আপনি সর্বভারতীয় মিডিয়া গিয়ে অনেক দূর থেকে তারা তো টেলিপ্যাথিতে দেখেনি, তারা সব জায়গাতেই দেখানো শুরু করেছেন। দূর থেকে দেখলে আপনার আগুনটার আঁচটা দূর থেকে বেশ অনেক সময় উপভোগ্য মনে হয়, কাছে হাত পুড়ে যায়। এটা হচ্ছে তফাৎ। সুব্রত ভয়তে আপনারা দেখান না, গুজরাটে ওনারা দেখতে পাচ্ছেন না। আমি আজকে সুব্রতদা, গুজরাটে 3 দিন ধরে প্রশাসন কিছু করেনি। আমি নিশ্চয়ই দেবজিৎ বাবু অত্যন্ত শ্রদ্ধা করেন অটল বিহারী বাজপেয়ী, পাশে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দাঁড় করিয়ে বলেছিলেন রাজধর্ম পালন করতে হবে, সেই শিক্ষা নিন। ইতিহাস হয়ে গেছে। মানে আমি বলছি যে কখনো কখনো আমরা রাজনৈতিক দলের লোক হলেও আমাদের তার ঊর্ধ্বে গিয়ে একটু ভাবা দরকার হয়ে পড়েছে এবং যাওয়া উচিত। আমি রাজনৈতিক দল করি, কোনো সন্দেহ নেই, কিন্তু তার মানে মানুষ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কোনো একটি কারণে অন্ততপক্ষে মানুষের, সাধারণ মানুষের কথা বলবো না আর ভাববো না, এবং সেটা না ভাবানোই আমাদের সবচেয়ে বড় রাজনীতি। আমি তো অনেকদিন রাজনীতির জগতের মানুষ, কিন্তু তবু আজকে রাজনীতি করি, এই ঘটনার পরে আমার ভাবতেও লজ্জা হচ্ছে। এটা আমরা করিনি ঠিক কথা, কিন্তু কোনো তো রাজনৈতিক দল করেছে, কোনো তো রাজনৈতিক দলের কর্মী এটা বলেছে, কোনো তো রাজনৈতিক দলের কর্মী এটা সমর্থন করছে। এটা আমার লজ্জা বাংলার বাঙালির। এই লজ্জা ঢাকার কোনো জায়গা নেই। অন্ততপক্ষে আমি অন্ততপক্ষে একটা আমরা আমাদের শিক্ষা রুচি, আমি কোন এখানে ভোটের রাজনীতির কথা বলতেও আমার লজ্জা করে, কারণ ভোট যদি আজকে হিন্দু মুসলমান বুদ্ধ জৈনের মধ্যে যায়, আমরা সে ভোট মানে লজ্জা বোধ করি। আমরা ভোট মানে, আমরা রাজনীতি মানে কি ছোটবেলা থেকে জন্ম থেকে দেখেছি, নকশাল করতো একটা আদর্শ নীতি, হয়তো আমাদের সাথে আপত্তি ছিল, সিপিএম করতো, সিপিএম একটা আদর্শ নীতি নিয়ে করতো যে মার্ক্সবাদের মধ্যে দিয়ে বিপ্লব হবে। আমরা মনে করতাম না তা। আপনি বলছেন সংঘাত ছিল, কিন্তু ধর্মের নামে রাজনীতি ছিল। প্রশ্ন করব, এটা আমাদের জাতীয়, আমাদের তরফ থেকে আমি বলে নি, এটা শেষ করে নি। এটা আমার ভাবতেও লজ্জা করে যে আজকে মানুষের কাছে এই বিতর্ক করতে হবে যে হিন্দু মুসলমান এর উপর ভিত্তি করে, খ্রিস্টান এদের উপর ভিত্তি করে ধর্মীয় মেরুকরণ, এবং লজ্জা নিয়ে আমার কাছে প্রশ্ন, সেটা লজ্জা যিনি লিখলেন পশ্চিমবঙ্গে, সেই লেখিকা তসলিমা নাসরিনকে আপনারা এখনো এখানে বাংলায় ঢুকতে দেন না, এটাও কি লজ্জার নয়? দ্বিতীয়ত ধুলাগড়, কোথায় আপনাদের লজ্জা ছিল সেই দিন, যেদিন ধুলাগড়ে অত বড় দাঙ্গা হলো? আপনারা উপর থেকে দেখতে পাচ্ছিলেন যে আজকে বলছেন যে আমাদের মিলিটারি দেওয়া হচ্ছে না। কোন মিলিটারিকে দিদিমণি চাইছেন? যে মিলিটারি নাকি তোলাবাজি করছিল। এক নম্বর। 2 নম্বর, ক্যানিং এ আপনাদের লজ্জা হয়নি? কাংলা পাহাড়িতে হিন্দুরা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে দুর্গাপুজো করেছে, লজ্জা হচ্ছে? সেদিন হয়নি? যেদিন রথযাত্রা বন্ধ করে দিয়েছিলেন, 400 বছরের রথযাত্রা, আমি এই সবগুলো সামাপ করে লজ্জিত হলেন না? শুধু এখনই লজ্জিত হলেন যখন কাউন্টারটা হচ্ছে, যখন কাউন্টারটা হচ্ছে, এই যে উল্টোটা যখন হচ্ছে, পাশাপাশি আমি হাতের বিরুদ্ধে যখন প্রতিঘাত আসছে, এই যে একজন ধাক্কা দিলেন, আমাদের লজ্জা হলো না? গায়ে চুনকালি লজ্জিত হচ্ছেন না?
লজ্জা সেইখানে লজ্জিত এবং হচ্ছেন না। সেখানেও যদি লজ্জা না হয় তাহলে এর চেয়ে আপনারা দুর্ভাগ্য আর আগে কিছু লজ্জা নয়। বেশ, নিয়ে লিখলেন এত তাকে আনুন। লজ্জা নিয়ে এত কথা হচ্ছে, আমি দ্রুত একবার দেখাবো একটা ঘটনা যেটা নিঃসন্দেহে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের লজ্জিত হওয়ার কথা। তার কারণ যখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত একটা ঘটনা ছড়িয়ে পড়ে, যাতে পরিভাষায় বলা হয় ভাইরাল হয়, তার একেবারে মূল সূত্রটাই অথবা গোটা স্তম্ভটাই মিথ্যে হয়, নিঃসন্দেহে লজ্জাজনক। এটা দল মত রাজনীতি নির্বিশেষে বলা যায়। সেই মিথ্যে স্তম্ভের ওপর দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার দুটো উদাহরণ আপনাদের সামনে রাখবো যা মুহূর্তে ভাইরাল হয়েছে। দেখুন। তেলেঙ্গানার বিজেপি বিধায়ক একা নন, বিভিন্ন রাজ্যের বিজেপি নেতৃত্বের নজর এখন পশ্চিমবঙ্গে। প্রথমে হরিয়ানার বিজেপি নেত্রী বিজেতা মালিক, তারপর দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মা। বসিরহাট কাণ্ডে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে এই দুজনের বিরুদ্ধে। এর মধ্যে বিজেতা মালিক ভোজপুরি ছবির দৃশ্যকে বসিরহাটের ছবি বলে চালিয়ে দিয়েছেন, আর নূপুর শর্মা বসিরহাট প্রসঙ্গে 2002 সালের গুজরাট হিংসার ছবি টুইট করেছেন। এই প্রেক্ষিতে নূপুর শর্মার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। রিজেন্ট পার্ক থানায় অভিযোগটি দায়ের করেছেন রতন দে নামে জনৈক তৃণমূল কর্মী। তার দাবি 2002 সালের গুজরাট হিংসার ছবিকে রাজ্যের বলে দাবি করে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন বিজেপি নেত্রী। এই মর্মে গড়িয়াহাট থানাতেও নূপুর শর্মার বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের হয়েছে। একের পর এক এসব পোস্ট নিয়ে সোমবার ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। একটা হিন্দি সিনেমা ভোজপুরি সিনেমার ঘটনা তার ক্লিপিং তুলে দিয়েছে, দিয়ে বলেছে বাংলায় হয়েছে। আবার বিজেপির একজন এমএলএ, কত মহান নেতা, হায়দ্রাবাদ থেকে ফেসবুক করে বলছে বাংলাকে গুজরাট আর বানানো হবে না। আরে ভাই, কোথা থেকে এলো সব? রাজ্য বিজেপি অবশ্য ভিন রাজ্যের নেত্রীর পাশে দাঁড়াচ্ছে না। যদি কেউ কোনো অপরাধ করে থাকে আইনের দ্বারা তার বিচার হওয়া উচিত। যেহেতু আইন আছে, সংবিধান আছে, অবশ্যই তার আইনের আন্ডারে সবাইকে নিয়ে এসে কোর্টে তোলা উচিত। নূপুর শর্মা বসিরহাটের পরিস্থিতির সমালোচনা করে টুইটারে এই ছবিটি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা একটি গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। এর সঙ্গে বিজেপি নেত্রী হ্যাশট্যাগ দেন সেভ বেঙ্গল, সেভ হিন্দু। এরপরই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। অনেকেই দাবি করেন বিজেপি নেত্রী যে ছবি পোস্ট করেছেন সেটি বসিরহাটের নয়, বরং 2002 সালের গুজরাট হিংসার ছবি। কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনা রম্যা তো সেই সময় সংবাদপত্রে ছাপা আসল ছবিটিও টুইট করে দেন। তারই দলের হরিয়ানার নেত্রী বিজেতা মালিকের পোস্ট করা ছবি নিয়েও কম বিতর্ক হয়নি। হিন্দু মহিলাদের ওপর বাংলায় অত্যাচার করা হচ্ছে বলে বিজেপি নেত্রী বিজেতা এই ছবিটি পোস্ট করেন। কিন্তু দেখা যায় আদতে এই দৃশ্যটি औरत खिलौना नहीं নামে 2014 সালে মুক্তি পাওয়া একটি ভোজপুরি ছবির অংশ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যাদের বিরুদ্ধে ভুয়ো পোস্ট করে উস্কানি দেওয়ার অভিযোগ উঠছে তারা কেউই সাধারণ মানের নেত্রী নন। নূপুর শর্মা দিল্লি বিজেপির মুখপাত্র। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তাকে প্রার্থী করেছিল বিজেপি। বিজেতা মালিকের মিডিয়া প্রোফাইল অনুযায়ী তিনি বিজেপির হরিয়ানার কর্ম সমিতির সদস্য। এদিকে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করল। ধৃতের নাম রাতুল মণ্ডল, বাড়ি হাওড়ার দেউলটিতে। দুদিন আগে কোলাঘাটে এক বন্ধুর বাড়িতে গিয়েই তিনি ওই পোস্ট করেন বলে অভিযোগ, যার প্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। তার ভিত্তিতেই সোমবার গ্রেফতার করা হয় হাওড়া জেলা আদালতের কর্মী রাতুলকে। এদিকে উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার সাতপুলিতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কেদারনাথ মন্দির নিয়ে বিতর্কিত পোস্টের জেরে উত্তেজনা ছড়ায়। দুটি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা তৈরি হয়। বসিরহাটেও ফেসবুকে একটি কুরুচিকর পোস্ট ঘিরে অশান্তির সূত্রপাত হয়েছিল। দীপক ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। আমি বিভাস চট্টোপাধ্যায়ের কাছে যাব। বিভাস, একটা জিনিস সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি দুটো রাজনৈতিক দল বা দুটো মানুষ, দুটো গোষ্ঠীর আলাদা হতেই পারে, সেটা হওয়া স্বাভাবিক এবং হওয়া স্বাস্থ্যকর। কিন্তু এই যে মুহূর্তে মিথ্যাচার, আমি একটা সম্পূর্ণ মিথ্যে জিনিস পোস্ট করলাম, সেটা ভাইরাল হয়ে গেল। আমি আদর্শগতভাবে সবসময় ইন্টারনেট বন্ধ করার বিরুদ্ধে, জ্যামাল লাগানোর বিরুদ্ধে, কিন্তু একটা সময় সত্যিই তো এইরকম আসছে আমাদের পাহাড় থেকে সমতল সব জায়গায়, যেখানে মুহূর্তে গুজব ছড়াচ্ছে, পল্লবিত হচ্ছে। আমি কিছুদিন আগেই এই অনুষ্ঠানে উদাহরণ দিচ্ছিলাম
যে হঠাৎ শোনা গেল 7 জন মানুষের মৃত্যু হয়েছে, যার আসলে কোনো বাস্তবতা নেই। তো কিভাবে আটকানো যায় টেকনিক্যালি? দেখুন, মানে একটা জিনিস আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা না, মানে আমি আমাকে বলছি এটা, আমি নিজেকে নিজে মাঝে মাঝে কোশ্চেন করি, মানে এই ঘটনাগুলো দেখি একের পর আগে। তো আজকে না বেশ কিছু বছর মানে মাস ধরে এই ট্রেন্ড শুরু হয়েছে, মিদনাপুর হলো, পরপর হলো। আমরা কি সত্যি ম্যাচিওর হয়েছি সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য? আমরা এখনও ফেসবুক বা টুইটার বা এই ধরনের জিনিস ব্যবহার করার যোগ্য হতে পেরেছি? নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, কে কি বললো বা কে কি দেখলো, আমি খবরটার বৈধতা, নিউ মিডিয়া ল বলে একটা মিডিয়া ল আসছে আগামী দিনে, যার সারবত্তা খুব অদ্ভুত জায়গায়। মানে একটা নিউজের সত্যতা কোথায়, তার ওনারশিপ কোথায়, তার দায়িত্ব কার থাকবে, এইটা নিয়ে একটা বিরাট ডিবেট সারা পৃথিবী জুড়ে চলছে। তো আজকে একটা কিছু পোস্ট হলো, মানে টেকনিক্যালি হয়তো আমরা এগিয়েছি কিন্তু ম্যাচিওর হইনি। এবং আমি কিন্তু প্রত্যেকটা মানে আমাদের পুলিশ মিটিংয়ে বা আমাদের পাবলিক প্রসিকিউটরদের মিটিংয়ে এবং প্রত্যেকটা একাডেমিক গত 2.5-3 বছর ধরে একই কথা চিল্লে যাচ্ছি যে আগামী দিনে কিন্তু পুলিশের ইনভেস্টিগেশন, ল অ্যান্ড অর্ডার কিন্তু সাইবার ওয়ার্ল্ডকে ঘিরেই হবে। এটা কিন্তু বারে বারে মুহূর্তে আইন কি আছে এবং সবচেয়ে বড় দেখুন, আমরা আমাদের যেহেতু 66A স্টার্ট ডাউন হয়ে গেছে, সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের 295A, 153A, 505 ইন্ডিয়ান পেনাল কোড ছাড়া সেরকম কিছু নেই। কিন্তু এইগুলোতে সবেতেই 3 বছর পর্যন্ত প্রভিশন আছে, নন বেলেবেল, বাট স্টিল অ্যাপেক্স কোর্টের অবজারভেশন আছে যে এইগুলোর ক্ষেত্রে বেল দিতে গেলে লোয়ার কোর্টকে দুবার ভাবতে হবে, সেও কিছু বলা আছে। আবার এটাও বলা আছে 196-এ যে এগুলোর মামলা করে চার্জশিট দিতে গেলে স্যাংশন নিতে হবে কম্পিটেন্ট অথরিটি থেকে। কোশ্চেনটা হচ্ছে এই সব কিছু বাদ দিয়ে, আইনের জায়গায় টেকনোলজির জায়গায় বাদ দিয়ে, আমরা এই যে বসিরহাটে যেটা দেখলাম যে একজন একটা পোস্ট করলো, তার উপরে বেশ করে একটা দল এলো, আরেকজনের ঘর পুড়িয়ে দিল, আরেকজন পুড়িয়ে দিল। এটা কবে বন্ধ হবে? এটা বন্ধ মানে আমরা কি 70 বছরে ভারতীয় হতে পারিনি? মানে আমরা কি আমাদের কনস্টিটিউশন থেকে গীতা, বাইবেল আর কোরআন মানতে পারি না? মানে আমাদের তো একটা আইন আছে, যে পোস্ট করেছে তার তো বিচার হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন টেকনিক্যালি বিভাস চক্রবর্তী এক্সপ্লেইন করছিলেন। আমি দ্রুত একবার আপনাকে দেখাবো যে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এই রাজ্যের সাম্প্রদায়িক হানাহানি এবং একেবারে সাম্প্রতিক ঘটনাগুলো কি বলছেন তিনি, তার ভাবনা কি এগুলো নিয়ে। সাম্প্রদায়িক যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো কী কারণে হচ্ছে এবং তার মধ্যে কতটা রাজনৈতিক কুকার্যের কারণ আছে সেগুলো তো নিশ্চয়ই আমাদের বিচার করা উচিত। বসিরহাটের অশান্তি নিয়ে এবার উদ্বেগের সুর নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গলাতেও। চিন্তার কথা, এবং ওটা কেন হচ্ছে, কারো উস্কানিতে হচ্ছে কি না, এগুলো নিয়ে চিন্তা করার নিশ্চয়ই কারণ আছে। দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকা দুটি সম্প্রদায়ের মধ্যে হঠাৎ করে বিভেদের আগুন লাগানোর চেষ্টা কারা করল? নেপথ্যে কি রাজনৈতিক উস্কানি? নোবেলজয়ী অর্থনীতিবিদ বলছেন কারণ খুঁজে দেখার প্রয়োজন আছে। পশ্চিমবঙ্গে তো একটা ঐতিহ্য আছে যে হিন্দু মুসলমান একসঙ্গে থাকা, এবং বহুদিন ধরে আমাদের সাম্প্রদায়িকতা ছাড়া থাকার পরে হঠাৎ এটা ফিরে আসতে পারে কী করে, সে নিয়ে তো আমাদের সত্যি চিন্তা করার কারণ থাকবে। যদিও নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে একমত হতে পারছে না বিজেপি। আমি জানি না পশ্চিমবাংলার কতটা খবর উনি রাখেন। সার্বিকভাবে পশ্চিমবাংলার একটা পরিস্থিতি, এটা খুব চিন্তার বিষয় আছে। কেবল রাজনীতির মধ্যে এটাকে সীমাবদ্ধ না রেখে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের চিন্তা করার দরকার আছে। পরস্পরকে দোষারোপ করলে সমস্যার সমাধান হবে না। বুদ্ধিজীবীদের যারা এই ব্যাপারে খুব সাজেশন দেয় তাদেরকে ডাকা হোক, তাদের দম থাকলে গিয়ে ওখানে ইফেক্টেড লোকের সঙ্গে পৌঁছন, তাদের সান্ত্বনা দিন, সাহস দিন যে আমরা আছি। ধর্মতলায় আর মিছিল বার করে বা গান্ধী মূর্তির সামনে চাটাই পেতে বসলে শান্তি আসবে না। কিন্তু এর উল্টো দিকে এমন অনেকেই আছেন যারা মনে করেন অমর্ত্য সেন যে ঐতিহ্যের কথা বলছেন তা ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজও বিসমিল্লার সানাই হিন্দুদের বিয়ের প্রধান অঙ্গ। রবিশঙ্কর জাকির হোসেনের যুগলবন্দিতে আজও বিভোর ভারতবাসী। এক মুহূর্তের জন্য সেখানে ধর্ম বাধা হয়ে দাঁড়ায় না। তাহলে সোশ্যাল মিডিয়ায় সামান্য উস্কানির জেরে এখন পরিস্থিতি এত উত্তপ্ত হয়ে উঠছে কেন? অমর্ত্য সেন অবশ্য এত সহজে হাল ছাড়তে নারাজ। হতাশ হয়ে ছেড়ে দিলাম যে এ বিষয়ে কিছু করা নেই, এটা তো ঠিক হতে পারে না। আমাদের ভাবতে হবে যে কীভাবে
যে সমস্যাগুলো এসছে সেই সমস্যাগুলোকে দূর করা যায়। নজরুল লিখেছেন, দেখিলাম আল্লাহর মসজিদ আল্লাহ আসিয়া রক্ষা করিলেন না, মা কালীর মন্দির কালী আসিয়া আগলাইলেন না। মন্দিরের চূড়া ভাঙিল, মসজিদের গম্বুজ টুটিল। আল্লাহর এবং কালীর কোনো সারা শব্দ পাওয়া গেল না। আকাশ হইতে বজ্রাঘাত হইল না মুসলমানদের শিরে, আবাবিলের প্রস্তর বৃষ্টি হইল না হিন্দুদের মাথার উপর। এই গোলমালের মধ্যে কতগুলি হিন্দু ছেলে আসিয়া গোঁফদাড়ি কামানো দাঙ্গায় হত খায়রু মিয়াকে হিন্দু মনে করিয়া বলহরি হরিবোল বলিয়া শ্মশানে পুরাইতে লইয়া গেল, এবং কতগুলি মুসলমান ছেলে গুলি খাইয়া হত দাড়িওয়ালা সদানন্দবাবুকে মুসলমান ভাবিয়া লা ইলাহা ইল্লাল্লাহু পড়িতে পড়িতে কবর দিতে লইয়া গেল। মন্দির এবং মসজিদ চিড় খাইয়া উঠিল, মনে হইল যেন উহারা পরস্পরের দিকে চাহিয়া হাসিতেছে। বিশ্বাস তখনও হারায়নি, বিশ্বাস আজও নিশ্চয়ই হারাবে না। কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। সুজাতদা, অমর্ত্য সেন, আমি কোট আনকোট বলছি, একটা শব্দবন্ধ ব্যবহার করেছেন রাজনৈতিক কুকার্য। কোথাও কি তাহলে সোজা কথায় উনি বলতে চাইছেন যে পরিকল্পিতভাবে রাজনৈতিক শক্তি এটা করেছে কিনা, এর পেছনে পরিকল্পনা আছে কিনা? পশ্চিমবঙ্গে ওনারই ভাষায় যে একটা ঐতিহ্য আছে হিন্দু মুসলমানের একসঙ্গে থাকা, সেইটায় চির ধরাতে চাইছেন। এখনও সৌভাগ্যের বিষয়ে দিলীপবাবু এর আগে অমর্ত্য সেনের অবদান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দেশের প্রধানমন্ত্রী, নাম না করে অবশ্য, হার্ভার্ড চাই না, হার্ড ওয়ার্ক চাই, এ কথা বলেছেন। কিন্তু আবার অমর্ত্য সেন হয়তো আক্রমণের লক্ষ্য হবেন, কিন্তু মূল প্রশ্নটা অমর্ত্য সেন তুলে দিয়ে গেলেন কোট আনকোট রাজনৈতিক কুকার্য। আমি একমত অমর্ত্য সেনের সঙ্গে। ওনার বহু লেখা আছে শুধু পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে কালচারাল প্লুরালিজমের পক্ষে, এবং আমরা সবাই মাল্টিকালচারালের পক্ষে। যে রাজনৈতিক দল এবং তাদের যে সাংস্কৃতিক সংগঠন 25 সাল থেকে চেষ্টা করে আসছে ধর্মটাকেই একমাত্র আইডেন্টিটি করে এবং অন্য একটা সম্প্রদায়কে ক্রমাগত তাদের সম্পর্কে বিদ্বেষ ছড়ানো, এই ধরনের আমাদের ভাষায় অতি উগ্র জাতীয়তাবাদী বা ফার রাইট, তাদের যে ন্যাশনালিজমের ব্যাখ্যায় তারা সবসময় অন্য সম্প্রদায়কে ঘৃণা করো, তারা অতীতে কি ভুল করেছে কোন রাজা না, তাদের রিভেঞ্জটা এখন নাও, তাদের হত্যা করো, অথবা তাদের টোটাল সাবমিশনে নিয়ে এসে পাওয়ারটা ক্যাপচার করো। এটা চেষ্টাটা চলছিল, যেহেতু মেজরিটি এসে গেছে 14 সালে, এবং এটাই আমাদের ইতিহাসের পরিহাস। গুজরাটের উদাহরণে যিনি ওয়ান অফ দ্য ম্যাস কিলার, আমাদের প্রধান মানুষের ভোটেই এসছে, সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে মানুষের ভোটে হিটলারও প্রথমে জিতে এসছে। তাতে ইতিহাস মুছে যায় না যে গুজরাটের ওই 2000 লোকের সরকার হিসেবে 600, এবং একটা অঞ্চলে যে 3 দিন থাকে না, ওখানে পুলিশ উঠে গেছে। আমি তা যাচ্ছি না, গুজরাট যেখানে দেখা যায় জাতীয় কলঙ্ক, তার যদি উদাহরণ এনে বলে পশ্চিমবাংলা এটা প্রতিস্থাপন করতে হবে, তাহলে সেটা ভাবতে হবে যে এই রাজনীতি, এই কুকার্যটা আদর্শগতভাবে আমাদের বিরোধিতা করবো কিনা। যদি আমরা প্লুরালিস্টিক সোসাইটি চাই, সর্বধর্ম থাকবে, তাদের কালচার থাকবে, একটা কালচারের চাপ থাকবে না। এই যেটা বাচ্চা ছেলে শুনেছি, ফেক হতে পারে, রিয়েল হতে পারে। এই যে পোস্টে যে ধরনের ঘৃণাটা ছড়াচ্ছে, সাহসটা আসছে কোথার থেকে? যে ধরনের একটা কমিউনিটির বিরুদ্ধে লাগাতার ঘৃণা, এটা পাচ্ছে কোথায়? সাহসের থেকে বড় কথা সংস্কৃতিটা আসছে কোথায়? আজকে ঠিক যদি উল্টোটা হতো, একই ধরনের উত্তেজনা সৃষ্টি হতো না, হচ্ছে না। ঠিকই তখন যখন উল্টোটা হয় তখন কিন্তু একই ধরনের উত্তেজনা হয় না। আমি আগে বলি, শ্রীজাত যখন ত্রিশূলে কন্ডম পরিয়ে দিলেন তখন কিন্তু একই ধরনের উত্তেজনা হয়নি। যে গাড়ি পোড়ানো নিয়ে আপনারা দেখাচ্ছেন, না না, অন্যায় দিয়ে অন্যায়ের কথা বলছেন না। একদিকে আপনারা এই সিলেক্টিভ সেকুলারিজম আপনারা চালু করেছেন, এবং এর কুফল আজকে এখানে আমাদেরকে বইতে হচ্ছে। আমাদের তর্ক এই মঞ্চে আপনার সাথে আমার 5 মিনিটে কোনোদিন মিলবে না, এই লড়াই থাকবে। আপনার আদর্শগত লড়াই আপনি করুন, আমারটা আমি শেষ করি। আপনার তো নানা ফ্রন্টে বলছেন, মিডিয়া দখল করেছেন, সবই করুন, আমার এটা বলতে দিন। আমাদের বক্তব্য হচ্ছে এই মাল্টিকালচারাল আমাদের রক্ষা করতে হবে। দুটো সম্প্রদায় কেন, বহু সম্প্রদায় যে ভারতবর্ষ টিকে আছে, তাতে এই ধরনের রাইটিসটা যে ইতিহাসটা ব্যাখ্যাও দিচ্ছে। এই যে সিলেক্টিভ বারবার বলছে, ইতিহাসের নির্বাচিত অংশ বলছে, সারা পৃথিবী জুড়ে ফার রাইট সুমন অন্য একদিন অবসরে আলোচনা করা, যেখানে এখানে রাইজ হচ্ছে ফার রাইটে, অদ্ভুত অ্যারোগেন্স অফ ইগনোরেন্স অফ হিস্ট্রি,
অদ্ভুত অ্যারোগ্যান্স অফ ইগনোরেন্স অফ দ্য নলেজ। যে যে তথ্যগুলোকে আজকে ওরা বলছে সঠিক তথ্য, চ্যালেঞ্জ সেটেলড, অন্য তথ্য আছে, যেটা অমর্ত্য সেন এক কথায় বলছেন সম্প্রীতির ইতিহাস ভারতে আছে। আপনারা গান দেখাচ্ছেন, আমাদের সংস্কৃতিতে আছে, মহল্লায় মহল্লায় ডিফারেন্স আছে। আপনি মসজিদে যান, আমি মন্দিরে যাচ্ছি, ওকে, আমরা থাকবো, আনাজ করব, ব্যবসা করব, একসাথে থাকবো। এরা এই এক্সক্লুশন পলিটিক্স, ওদের মারো কাটো এবং তার আগে ঘৃণা ছড়াও, এর সর্বনেশে পলিটিক্স। এবং আমি দিলীপ ঘোষের কথা আনতে চাই না, আপনারা আনেন। এরা পুরো হিন্দুইজমটাকে মিলিটারিস্টিক করছে। আমার মনে পড়ছে বই ঘাঁটতে ঘাঁটতে 1970 সালে তখন জনসংঘে এইটা বাজপেয়ী প্রথম বলেছিলেন, হিন্দুদের জাগরণে মিলিটারিজমটা দরকার, এই মিলিটারিস্টিক অ্যাপ্রোচ। পরে উনি ক্ষমতায় গিয়ে টোন চেঞ্জ করেন। এই আদবানিদের এই বাবরি মসজিদ ভাঙা থেকে এখন অবধি ওরা ক্ষমতায় এসে গিয়ে সর্বনাশ হয়েছে। মানুষ ভুল বুঝবে। আমি একবার অশোকদার কাছে আসবো। আমি এই যেটা সুজাতদা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এই ধর্মের ওপর রাজনীতি এবং সেই ধর্ম যে ভায়োলেন্স সৃষ্টি করছে তার ভেতর রাজনীতির শিলমোহর। আমি শুধু বাংলার কথায় আবার ফেরত যাচ্ছি। অমর্ত্য সেন যেটা বলছেন, সুন্দরবনে বনবিবি মুসলিমদের দেবতা, দক্ষিণ রায় হিন্দুদের দেবতা, যখন কাঠ কাটতে মধু তুলতে একজন দরিদ্র মানুষ যাচ্ছেন, দু সম্প্রদায়ের মানুষ একসঙ্গে তারা বনবিবির কাছে যাচ্ছেন, দক্ষিণ রায়ের কাছে যাচ্ছেন। আরেকটু পিছিয়ে যাই, একদম বাংলার কথা যেহেতু হচ্ছে, কলেরা ওলা ওঠা বলা হতো, ওলা বিবি মুসলমানদের, ওলাই চণ্ডী হিন্দুদের, কেউ বাছাবাছি করেনি। মানে আমি বলছি এরা কেউ বৈদিক দেবতা নয়, লোকাচারে মিলেমিশে জন্ম হয়েছে এই বাংলার মাটিতে। কোথাও সেইটা কি চ্যালেঞ্জের মুখে হবে? একটা লাইন খালি অ্যাড করব বিশ্বনাথ দাও, সুফি ধর্ম যখন ভারতে ঢোকে এবং বাংলাদেশে আছে, হাজার হাজার হিন্দু সুফি ধর্মকে নিজের বুকের মতো নয়, সুফি ধর্ম হিন্দু কালচার থেকে অনেক কিছু গ্রহণ করে এক করে গেছে। সুমন, আপনি যে কথা দিয়ে শুরু করলেন আজকে, সেটাই কিন্তু সত্যি, এবং সেই কথাই কিন্তু অমর্ত্যবাবুও বলছেন যে নিঃসন্দেহে আমাদের মধ্যে শুধু সম্প্রীতি আবহাওয়া যে ছিল তা নয়, সম্প্রীতিটা টেকেন ফর গ্রান্টেড, এ নিয়ে ভাববই না। কিন্তু আমাদের স্থাপত্যবিদ্যায় আপনি দেখুন, সেখানে ইসলামিক একটা ফর্ম আছে, সেই সঙ্গে ব্রিটিশ ফর্ম মিশে এসেছে, সেই সঙ্গে হিন্দু ধর্মের সনাতন যে স্ট্রাকচার সেগুলো আছে। আমরা চিরকালই আমি যে চলচ্চিত্রের যে জগৎ থেকে আসি, সেখানে তো সর্ব জায়গায় কিন্তু মুসলমানরা, হিন্দুরা, মানে বম্বেতে যদি দেখেন মহাভারত যেটা সিরিয়াল হয়েছিল, সেটা স্ক্রিপ্ট লিখেছিলেন রাহি মাসুম রাজা। অতএব আমাদের এই জগতে এইভাবে আলাদা করে যেটা উনি বলছেন পলিটিক্স অফ এক্সক্লুশন, এটার কোনো মানে হয় না। আমি বলবো যে এই ভদ্রলোক বিজেপির যিনি এইচ রাজা সিংহ, তিনি একাধারে বাংলাদেশকে, পশ্চিমবঙ্গকে এবং গুজরাটকে অপমান করেছেন। কারণ তুই পরের দিকে বলছেন এটা বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করা। বাংলাদেশ কি একটা খারাপ জায়গা? আমরা কি করে বলতে পারি? আর পশ্চিমবঙ্গকে তো অপমান করছেনই যখন বলছেন গুজরাটি পন্থায় আমাদের যেতে হবে। গুজরাটে যা হয়েছিল নক্কারজনক। আমি তখন ক্যামেরা নিয়ে ওখানে ছিলাম, আমি এহসান জাফরির বাড়িটা দেখেছি, ফ্যানটাকে মুচড়ে দেওয়া হয়েছে, বাড়ি থেকে বার করে তাকে হত্যা করা হয়েছে, নারদা পাটিয়াতে হয়েছে, ওয়েস্ট বেকারিতে হয়েছে, এগুলো আমি দেখেছি। অতএব গুজরাটকে অপমান করা হচ্ছে, তিনটে দিক থেকে অপমান করে এমন একটা মন্তব্য করছেন যার কোনো মানে নেই। তাতে প্রমাণিত যিনি পশ্চিমবঙ্গ সম্পর্কে একেবারে ওয়াকিবহালই নয়। গ্রেট ক্যালকাটা কিলিং পশ্চিমবঙ্গে হয়নি, আমেরিকায় হয়েছিল। দেশভাগ পশ্চিমবঙ্গে হয়নি, পশ্চিমবঙ্গ তৈরি হলো বঙ্গ ভেঙে পশ্চিম আর পূর্ব, ওটা রাশিয়ায় হয়েছিল, ওটা গুজরাট নয়। ইতিহাসের ভুল নয়, ইতিহাস থেকে শিখতে হবে, ইতিহাস থেকে শিখতে হবে। না, রক্ত বেরিয়েছে বলে রক্ত হওয়া বন্ধ করা উচিত। আজকে বলছেন বাংলাদেশ কোনো খারাপ জায়গা নয়, আমিও মানতে বাধ্য, বাংলাদেশ কোনো খারাপ জায়গা নয়, বাধ্য হতাম। কিন্তু ভাবুন, যেদিন বাংলাদেশ তৈরি হলো, পূর্ব পাকিস্তান হলো, 28% হিন্দু ছিল, আজকে 8% এনে বেঁচেছে। কোন ভালো বাংলাদেশ? হিন্দুরা কোথায় গেল? কোথায় চলে গেল ওখানকার হিন্দু? আর উল্টো দিকে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা তখন ছিল 16%, আজকে 30% এর কাছে। এই যারা ইভ্যাকুয়েট করে গেল, না সংবিধানটা পাল্টাতে হয়, ভারতের সংবিধানকে যারা বলছেন কোরআন মানার কথা, বেদ বাইবেল কোরআন মানার কথা, আমি একমত, আমি ওনার সঙ্গে একমত। কিন্তু যারা কোরআন মানেন তারা বন্দে মাতরম বলতে, বেশিরভাগ বন্দে মাতরম বলতে চান না, যে কোন রকমের পরের কথা। আজকে দাঁড়িয়ে থেকে কোন ইমামকে এনে বলতে বলুন যে ভারতের সংবিধান কোরআনের উপরে মেনে নেব। আজকে এখানে দাঁড়িয়ে যদি আমি বলছি কোন রকমের মৌলবাদকে আমরা সমর্থন করব না, যে মৌলবাদ যেটা সমর্থন করছেন না, আপনারা যখন
যখন যখন যখন মোল্লারা ভারতের সংবিধানে মাইনরিটি রাইটস আর প্রোটেক্টেড, ভারতের সংবিধানে মাইনরিটি রাইটস। দেবজিৎ আপনি অন্যায় বলছেন। কোন অন্যায় বলছি না, আপনাদের ন্যায় অন্যায় একটা ভারতের দেবজিৎ ওটা করলেই না, আপনি লয়ার, এইটা বলবেন। ভারতের সংবিধানে মাইনরিটি রাইটস আর প্রোটেক্টেড, গ্যারান্টেড। কন্ডম লাগালে তার নামে এফআইআর হলে যিনি চিফ প্রশাসনিক চিফ তিনি বলবেন কোনো অসুবিধা নেই, আর উল্টো দিকে ওখানে আরো সিনিয়র যারা বসে আছেন, আর উল্টো দিকে একজনের একটা পোস্টকে এরকম বলা যায়। আমরা হিন্দুদের মামলায় ডিসক্রিমিনেশনের কথা আমরা করে ফেলছেন তো, জানি তো। আমি বলছি যে কোনো রকমের মৌলবাদ, মোল্লারা যখন একটা কথা বলেনি, মোল্লারা যখন অদ্ভুতভাবে তালাককে ডিফেন্ড করে তখন তার বিরুদ্ধাচরণ করে। আমরা সামান্য কেসে যেটা করেছিলেন রাজীব গান্ধী, উই আর অপোজ টু দ্যাট, উই ডোন্ট সাপোর্ট ইট। তালাকনামা নিয়ে যেটা হচ্ছে সেখানে এই মন্ত্রী আমি অন্তত বিশ্বাস করি না, তারা সমর্থন করেছেন। আমি একটা জিনিস আমি অবাক হয়ে যাই মুশকিল যে এই পশ্চিমবঙ্গে যেখানে আমরা গণতন্ত্রের একবারে পীঠস্থান বলেও থাকি, এটা আমাদের কাছে অহংকার যে আমরা কোনো জাতপাত ভিত্তি করে কোনো কথা বলি না। আমি দেখেছি যে যদি আমিও জাতপাতের কথা বলি কোনো কারণে, সঙ্গে সঙ্গে আমার পাড়ার লোকগুলো ফিসফিস করে যে সুব্রতবাবু বোধহয় এখন একটু কমিউনাল হয়ে গেল। কমিউনালটা জাতীয় আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আম জনতার একটা ঘৃণ্য জিনিস। এই যারা এটা বুঝছেন না, পরে কবে বুঝবেন জানি না, কিন্তু তার চেয়েও ভাবলে আমার খারাপ লাগছে। আমি এক মিনিট আমি তো বলিনি, কাউকে ডিস্টার্ব করিনি, যে খারাপ লাগে যে একটা দল রাজনীতির নাম করে সেই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বলে যে সমস্ত বুদ্ধিজীবীদের জুতো পেটা করো। আমি বলি তার আগে হয় প্রতিবাদ করে মরো, না হলে মরে যাই আমরা। এই কথা এটা শুনতে হয়। আমি প্রতিবাদ করছি বাংলার, যখন আমি প্রেসে যদি আপনারা ক্লিপ দেখান, আমি আমি ওখানে উপস্থিত তুমি আরেকবার দেখিয়ে দিও। যারা কিনা লম্বা মিছিল বার করেন, আমি যদি না বলেন তাহলে ভালো কথা, একটা নির্দিষ্ট সিলেক্টিভ বুদ্ধিজীবী যারা তাদেরকে করতে, এটা কোনো কথা হলো? এক নম্বর তার মানে আপনার না না আমার বক্তব্য যে অমর্ত্য সেনকে বল শুনতে হয়, আমরা যদি সিলেক্টিভ হয় আপনারা কে ওই গোল্ড মেডেল দিয়েছে, কে দিয়েছে ওকে? অমর্ত্য সেনের ক্লিপিং আচ্ছা যদি রিভাইন্ড করেন তাহলে একটা জিনিস হবে, কি করে ফিরে এলো আমাদের শুনতে হয় পশ্চিমবাংলার রবীন্দ্রনাথের দেশের মানুষ হয়ে, বিবেকানন্দের দেশের মানুষ হয়ে, যে গান্ধীজি বাদের সম্পর্কে কারোর বিতর্ক থাকতেই পারে, কিন্তু গান্ধীজি আরে ওকে কে জাতির জনক করলো, কে করেছে? আমাদের একটু মৃত্যু হওয়া ভালো, রাজনীতি তো দূরের কথা। আমি একবার দ্রুত দেখে নেব দিলীপ ঘোষ ঠিক কি বলেছিলেন দেখুন। আমি আমাদের এই বাংলার সেই সমস্ত বুদ্ধিজীবীদের একবার দেখতে চাই, গালে দাড়ি, কাঁধে ঝোলা ব্যাগ, হাতে মোমবাতি নিয়ে এই শয়তানগুলো বেরিয়ে পড়তো রাস্তায়। সেই কাপুরুষ বুদ্ধিজীবীদের আমি খুঁজছি, তারা কোথায় লুকিয়েছে, কার আঁচলের তলায় নাকি ইঁদুরের গর্তে ঢুকে গেছে, তাদের বীরত্ব কোথায়? কোথায় এক আকলাক নাকি মারা গেছে, কি করে মারা গেছে, গাড়ি চাপা পড়েছে কি কুকুরে কামড়াচ্ছে আমরা জানি না। তার জন্য এখানে ধর্মতলাতে চোখের জলের বন্যা বয়ে যায়। এদেরকে ক্ষমা করবেন না, এদের পাপের ঘোড়া ভর্তি হয়ে গেছে, তাই তাদের হিম্মত নেই রাস্তায় বেরোনো। মানুষ তাদের কাপড় খুলে দেবে, রাস্তা বেরোয়, জুতিয়ে সোজা করে দেবে এই বুদ্ধিজীবীদেরকে। আপনাদের আমি বলছি দেবজিৎ, আপনাদের মতের সঙ্গে না মিললে তাদের জুতো মারা যায়। দেবনারায়ণ বাবু, দেবজিৎ তুমি কি আপনি বলুন, গতকাল গোসাবায় গুরু পূজন হচ্ছিল, গুরু পূর্ণিমা, সেইখানে বলতে দিন, গতকাল গোসাবায় গুরু পূর্ণিমায় একজনের বাড়িতে পূজা হচ্ছিল এবং প্রান্তিক বলে যারা কথায় কথায় বলেন, কথায় কথায় প্রান্তিক জনজাতি বলে বলেন, শান্তিরাম মুন্ডার বাড়িতে গুরু পূর্ণিমার পূজা হচ্ছিল, সেখানে 500 লোক ঢুকে র‍্যানসাক করেছে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু ওনাদের মতের সঙ্গে না মিলে জুতো মারা উচিত। দেবনারায়ণ সরকার এখনো পর্যন্ত সময় পান। এটা নট নিউ ফেনোমেনা, এটা নিউ ফেনোমেনা নয়। আমার তো শোনো, ও তাহলে তো এটা চলছে। একটা বলি একমত, তোমাকে একটা কথা বলি, আমি তোমার প্রথমে বলিনি, আমার অমর্ত্য সেনের বক্তব্য হচ্ছিল সুজাতা বাবু জানলে হিন্দুইজম মিলিটারাইজ করা হচ্ছে। অমর্ত্য সেনের একটা বই,
অমর্ত্য সেন আর্গুমেন্টিভ ইন্ডিয়ানস রাইটিংস অন দ্য ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আইডেন্টিটি 2005-এ লেখা হয়েছিল, তার একটা জায়গায় লেখা হচ্ছে দ্য হিন্দু মিলিটেন্ট chooses to present India explicitly or implicitly as a country of unquestioning idolaters, delirious fanatics, belligerent devotees and religious murderers. বাংলাতে হচ্ছে হিন্দু সেনারা বাহ্যিক ও আভ্যন্তরীণভাবে ভারত নামক দেশটিকে প্রশ্নহীন পরম ভক্তিশীলতা, বিকারগ্রস্ত ধর্মীয় গোলামিতা, যুদ্ধরত অনুরত ব্যক্তি এবং ধর্মীয় নরহত্যাকারী হিসাবে বেছে নিয়েছেন। তারা হলে সৌভিক সরকার, রাজা সিং, তার থেকে অনেক খারাপ বিজেতা মালিক বলেছেন। আজকে কেন বসিরহাটে কেন হলো? স্যার যদি বলে কিছু বলে আমি মনে করি বসিরহাটে একটা আমি কোনো তর্ক করতে চাই না। আপনি এইটুকু বলুন, আপনি শুধু এইটুকু বলুন, বসিরহাট এবং গোসাবার গতকাল যে ঘটেছে সেটা কি ভালো হয়েছে? এখানে সবাই বুদ্ধিজীবী না, আমি অবাক সবথেকে কথা বলছি আপনাদের কালিয়া বুদ্ধি দেন, বুদ্ধি দাও ছোট, সব দিক থেকে আমরা ছোট, আমি মেনে নিচ্ছি, কিন্তু গোসাবার যে ঘটনা ঘটেছে সেটা ভালো হয়েছে। আগে আপনারা সমর্থন করছেন চাষাবাসে যাদের যারা জাতপাতের রাজনীতি করে, হিন্দু মুসলমান রাজনীতি করে, হিন্দু তারা নরকের কি, তারা নরকের কি, আবার রাজনীতির কথা বলবো। দ্রুত একবার দেখবো তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িকতা বিরোধী কর্মসূচি নিচ্ছে, দেখুন। বসিরহাট কাণ্ড নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানুতোর, বিরোধীরা একযোগে নিশানা করছে তৃণমূল সরকারকে। যদিও শাসক দলের পাল্টা দাবি অশান্তির নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। এই পরিস্থিতিতে সোমবার দমদমে বৈঠকে বসে তৃণমূলের উত্তর 24 পরগনা জেলা নেতৃত্ব। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক হলেও সূত্রের খবর বসিরহাট কাণ্ড নিয়ে সবিস্তারে আলোচনা হয় বৈঠকে। জেলায় দলের সব ব্লক ও টাউন সভাপতি, বিধায়ক, সাংসদরা হাজির থাকলেও দেখা যায়নি বসিরহাট দক্ষিণের দীপেন্দু বিশ্বাসকে। সূত্রের খবর বৈঠকে তাকে ডাকাই হয়নি। বসিরহাটের আমরা ওই জন্য বসিরহাটের কোনো লিডারকে ডাকিনি, কেন বসিরহাটে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা করতে পারবো না। বসিরহাটে 144 ধারা চলছে, এদিকে ডাকবো না, কারণ কর্মসূচি ডিক্লেয়ার করবো এখানে, সেই কর্মসূচিতে ওকে ডাকবো কেন? আমরা তার সাথে ঘরোয়া যখন মিটিং হবে আমাদের জেলার 2 দিনের মধ্যে আবার ঘরোয়া মিটিংয়ে তাকে ডাকবো অবশ্যই। তৃণমূলের অভিযোগ বসিরহাট বাদুড়িয়ায় অশান্তির নেপথ্যে আরএসএস ও বিজেপির ইন্ধন রয়েছে। মানুষের কাছে এই বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য লাগাতার কর্মসূচি নিয়েছে শাসক দল। 12 থেকে 14 জুলাই জেলা জুড়ে মিছিল ও পথসভা হবে। 15 তারিখ মধ্যমগ্রামে বৈঠকে বসবে জেলার বিধায়ক, সাংসদ ও তৃণমূল জেলা নেতৃত্ব। সেখানে উপস্থিত থাকবেন সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে 16 জুলাই ফের জেলা জুড়ে মিছিল করবে তৃণমূল। 17 ও 18 তারিখও জেলায় মিছিল ও পথসভা হবে। 24শে জুলাই থেকে টানা 3 দিন একই কর্মসূচি সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে। ভারতীয় জনতা পার্টির যে ভূমিকা এই বসিরহাট বাদুড়িয়া স্বরূপনগর নিয়ে যা হয়েছে, আরএসএস এর যা ভূমিকা, এগুলো জনসমক্ষে আমাদের তুলে ধরতে হবে। যদিও বিজেপির অভিযোগ প্রশাসনিক ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই এসব করছে তৃণমূল। পশ্চিমবঙ্গকে বিজেপি কোনোদিনও পশ্চিম বাংলাদেশ হতে দেবে না। ওনারা সভা করতে পারেন, আমরাও করব। আমাদের বিস্তারকরাও মানুষের কাছে পৌঁছচ্ছেন, বাড়ি বাড়ি পৌঁছে আমরা এই কথাটা পরিষ্কার বলছি যে তৃণমূল কংগ্রেস থাকা মানে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। তৃণমূল সূত্রে খবর, সিদ্ধান্ত হয়েছে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি থেকে আপাতত বসিরহাট বাদুড়িয়া এলাকাকে বাইরে রাখা হবে। তবে এর মধ্যে 144 ধারা উঠে গেলে এই এলাকাগুলিকে কর্মসূচির আওতায় আনা হবে। যদিও মঙ্গলবার ফের একবার 144 ধারা সত্ত্বেও বসিরহাট যাওয়ার ঘোষণা করেছে কংগ্রেস। কেন কংগ্রেস যাবে না কেন? রাজ্যটা কি মুখ্যমন্ত্রীর একার? অধীর চৌধুরী যাবেন বলেছেন, ঠিকই তো করেছেন। কংগ্রেসের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানোর। দুদিন আগে বসিরহাট যাওয়ার পথে আটকে দেওয়া হয় অধীর চৌধুরীদের, যেতে দেওয়া হয়নি বামেদেরও। আটকে দেওয়া হয়েছে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতাদেরও। প্রশাসনের যুক্তি, এলাকায় শান্তি ফেরানোর স্বার্থেই এই পদক্ষেপ। যদিও বিরোধীদের দাবি, এতে তাদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হয়েছে। দীপক ঘোষ ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ।
সুব্রত, যাকে আপনারা উগ্র হিন্দুত্ব বলছেন সেটাও কিন্তু ক্রমশ এই রাজ্যেও দুর্ভাগ্যজনকভাবে অথবা সৌভাগ্যজনকভাবে কেউ বলতেই পারেন যে প্রভাব ছড়াচ্ছে। আপনি হনুমান জয়ন্তী, রামনবমী শুধু নয়, ভোটের পার্সেন্টেজ শুধু নয়, আমি দেখছিলাম অসমের একটা ফুটেজ সমস্ত চ্যানেলে প্রায় দেখানো হচ্ছে যে দুর্গা বাহিনী তাদের বন্দুকের ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানকার RSS প্রধান বলছেন আমাদের ভেবে দেখতে হবে যে মেয়েদের বন্দুকের ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা। কোথাও কিন্তু শাখা প্রশাখা বিস্তার হচ্ছে সুব্রত। না, এটার তাৎক্ষণিক কতকগুলো প্রতিক্রিয়া হয়, একটা সুশ্রী দেওয়া বলতে যা বোঝায়, এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফলও কখনো কখনো মারাত্মক হয়, কিন্তু এটা কোনো দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া হবে না। আমরা যেটা মনে করি যে এত কুইক একটা রাজনৈতিক জন্ম হওয়া এবং ক্ষমতায় আসা ওটা হয় না। দীর্ঘমেয়াদী ধরনের উন্মাদনাটা কুইক একটা করে, কিন্তু তার অপমৃত্যু হয়। আমি বলি ভুল রাজনীতির কীভাবে অপমৃত্যু হয়, কয়েকটা রাজনৈতিক জানা ব্যাখ্যা দিই, তাহলে হয়তো ওদের একটু জ্ঞান হবে। যখন নকশাল মুভমেন্ট হলো, উনি তো জানেন, নকশাল মুভমেন্টে কেউ ভেবেছিলেন সত্যি করে বলুন কলকাতার লোক যে এটা 2-3 বছর পরে শব্দটা উঠে যাবে পশ্চিমবাংলা থেকে? কিন্তু ভুল রাজনীতির অপমৃত্যু হয়। ভুল রাজনীতির অপমৃত্যু যদি না হতো তাহলে 30-35 বছরের সিপিএম ক্ষমতা থেকে চলে যেত না। এবং ভুল রাজনীতি ইভেন ইন্দিরা গান্ধী করেছিলেন এমার্জেন্সি করে, তার অপমৃত্যু হয়েছিল। সুতরাং আমি তাত্ত্বিক নই, আমি এইটুকুনি মনে জানি যে ভুল রাজনীতির আপাতত হই থাকলেও তার মৃত্যু হবে। এবং সেই জন্য যারা করছেন তাদের অপমৃত্যু ঘটবেই ঘটবে। এটা এই অসভ্য রাজনীতি, আমি বলি এটা ছোট্ট ঘটনা, যারা এনারা তো অনেক ছোট্ট ঘটনা দেখেন। আমি একটা ছোট্ট ঘটনা বলি, যারা শহর কলকাতার বিভিন্ন ক্রসিংয়ে, ট্রাফিক ক্রসিংয়ে যারা যান, আপনি দেখবেন একটা নির্দিষ্ট জনসংখ্যার লোক, নির্দিষ্ট ডেমোগ্রাফিক্যাল ক্যারেক্টারের লোক, তারা যখন মাথায় হেলমেট পরে কি পরে না পুলিশ তাদেরকে দাঁড় করায়, কিন্তু মাথায় একটা ফেজ টুপি থাকলে, অনেকেরই এই অভিজ্ঞতা আছে, বলতে খারাপ লাগছে, সেক্ষেত্রে তাকে ধরা হয় না। আপনি বলুন, আজকে একজন মন্ত্রী, আপনি নিজে এখানে বসে আছেন, এই ঘটনা বারংবার সবাই দেখে, আপনারা বাইরে বেরিয়ে দেখুন, আমি আপনাদের ভিডিও করে দেখাবো। এই দুর্ঘটনা যদি ঘটে এটা কিন্তু খারাপ হচ্ছে, এটা কিন্তু খারাপ হচ্ছে। সেন্ট্রাল লকআপে যান, সবচেয়ে বেশি দেখবেন যে সম্প্রদায়ের কথা বলছে তারা। না, তার জন্য না সেন্ট্রাল লকআপে আলাদা, কিন্তু আপনি ছেড়ে দিচ্ছেন কেন? এটা কি তোষণ নয়? পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আবার আক্রমণের নিশানা করলেন বিজেপিকে। কখনো দাঙ্গা, কখনো জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, রুখবো আমরা, জীবন দিয়ে রুখবো, এসব কিন্তু আমরা করতে দেব না। বসিরহাটের অশান্তির প্রেক্ষিতে তুঙ্গে বিজেপি তৃণমূল তরজা। বিজেপি যখন এই ঘটনাকে হাতিয়ার করে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলছে, তখন গেরুয়া শিবিরের উদ্দেশ্যে পাল্টা হুঁশিয়ারি ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী। একতাই সম্প্রতি, একতাই সংগতি, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ওদের চক্রান্তে পা দেবেন না, ওদের থেকে সাবধান হন। যেখানেই দেখবেন ওরা যাচ্ছে, মনে রাখবেন আগুন জ্বালানো ছাড়া এদের কোনো কাজ নেই। সীমান্তবর্তী বসিরহাট অশান্ত হয়ে ওঠার পরই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বহিরাগতরা সীমান্ত পেরিয়ে এসে গন্ডগোল পাকিয়েছে। এদিনও ফের একই অভিযোগ তুলে কেন্দ্রের দিকে আঙুল তোলেন তিনি। বাংলাদেশ বর্ডারে কারা আছে? বিএসএফ আছে। কি করে বর্ডার খুলে দিয়ে বাইরে থেকে কিছু লোককে দিয়ে দাঙ্গা করানো হয়? পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিএসএফ ভারতবর্ষের প্রায় 2,500 কিলোমিটার, কেন প্রায় 7,000 কিলোমিটার এলাকা রক্ষা করে। সেখানে তো এই ধরনের সমস্যা হচ্ছে না। আর এখানে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা আছে, কেন্দ্র সরকার টাকা পাঠিয়ে দিয়েছে জমি অ্যাকোয়ার করার জন্য, রাজ্য সরকার সে জমিও অ্যাকোয়ার করে কেন্দ্র সরকারকে দিতে পারছে না, ফলে বেড়া দেওয়াও যাচ্ছে না। তো অযোগ্যতাটা কার, অসফলতাটা কার? অনুপ্রবেশের পাশাপাশি আরও একাধিক ইস্যুকে হাতিয়ার করে এদিন মোদী সরকারের বিরুদ্ধে সুর সপ্তমে চড়ান মুখ্যমন্ত্রী। কখনো টেনে আনেন স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডবের প্রসঙ্গ, কখনো গোরক্ষা, কখনো দাঙ্গা, কখনো জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। একটাই কাজ, আমরা শপথ নিচ্ছি, আমরা এই কাজ করতে দেব না। কখনো তোলেন চক্রান্তের অভিযোগ। কেন রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার চক্রান্ত করবে? জবাব চাই, জবাব দিতে হবে। কখনো আবার কটাক্ষ ছুড়ে দেন প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে। সব কাজ তো রাজ্য সরকার করে। স্বাস্থ্য দেবে রাজ্য সরকার, শিক্ষা দেবে রাজ্য সরকার, খাদ্য দেবে রাজ্য সরকার। তো তুমি কি দালালি করে বেড়াবে আর আগুন লাগিয়ে বেড়াবে? নেই কাজ তো কইবার, যাও না বিদেশে গিয়ে ঘুরে বেড়াও।
পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণে উৎসাহিত হয়ে উনিও শুরু করেছেন, ওইটাই কম্পিটিশান করছেন যে এতগুলো দেশ গেলেন আমি একটা কমপক্ষে যাই, তাই হল্যান্ড গেছেন। প্রধানমন্ত্রী তার কাজ করছেন, তার কাজের পরিণাম সারা দেশ পাচ্ছে, সারা দুনিয়াতে ভারতবর্ষকে জয় জয়কার হচ্ছে। অসমে বিশ্ব হিন্দু পরিষদ মহিলাদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বলেও এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আসামে মেয়েদের বন্দুক শেখাচ্ছে, সেই ভিডিও ক্লিপিং আমার কাছে এসে উপস্থিত হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ বিজেপির শাখা প্রশাখা, তাদের নখ তাদের চোখ বেরিয়ে গেছে, কিরকম বন্দুক ট্রেনিং দিচ্ছে। পাল্টা এই ইস্যুতে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপিও। আজকে পুলিশের কাছেই বন্দুক নেই পশ্চিমবাংলায়, লাঠিও নেই, তাই লোকের মনে হচ্ছে আমাদের বোধহয় অস্ত্রশস্ত্র নেওয়া উচিত। সব মিলিয়ে তৃণমূল বিজেপি তরজা ঘিরে এখন তপ্ত রাজ্য রাজনীতির পরিসর। আশাবুল হোসেন ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। সুজাতদা, এই খানিকক্ষণ আগে বিরতির আগে যে কথা হচ্ছিল, দেবজিৎ বলছে যে প্রশাসনের একটা চোখ বন্ধ, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে আইনের সুবিধা দেওয়া হয়। আমাদের প্রধান আপত্তি আমার মানবাধিকারের দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতায় যে পুলিশ চিরকালই সিলেক্টিভলি মুভ করে, ধর্ম দেখে নয়, কখনো পয়সা দেখে, কখনো ক্ষমতা দেখে, কখনো সুব্রত বাবুদের মতো, সুব্রতকে বলছি না, রাজনৈতিক দলের ফোন পেয়ে অনেক ধরনের মুভ হয়। ধর্মটাকেই প্রধান আগ্রাসী ডমিনেন্ট একমাত্র মাপকাঠি, সেটা দিয়ে অন্য একটা সম্প্রদায়কে প্রতি ঘৃণা ছড়ানো। কেউ যদি সৎ হয়, আমরা কিভাবে বলি, পুলিশ তুমি নিরপেক্ষভাবে কাজ করো, পুলিশ তুমি পলিটিক্যালাইজড হয়েও না, পুলিশ তুমি রুল অফ ল মেনে চলো, রাজনৈতিক দলের নির্দেশে না। বহু সময় আপনাদের সাথে আমরা এসে এইভাবে আলোচনা করেছি। সেখানে ধর্মটা আমাদের কাছে প্রধান না, রুল অফ লটাকে ইমপ্লিমেন্ট করো। আমি সব থেকে বড় একটা উদাহরণ দিচ্ছি, বাবু থেকে একটা উদাহরণ, ইউনিফর্মলি মুভ করুন। সুজাতদা, যে আন্দোলনে বলুন, একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে রিজওয়ানুর। আমি এইভাবে ধর্মের ভাবে কোনো ঘটনাকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাই না, কিন্তু সেই আন্দোলনের রাস্তায় যারা নেমেছিল তারা ধর্ম দেখে নেমেছিল। আর পুলিশের যে বাড়াবাড়ি, যে বারবার অভিযোগ উঠেছিল পুলিশ যা করেছে তা ঠিক নয়, তৃণমূল কংগ্রেসও তার প্রতিবাদে একাধিক কর্মসূচি নিয়েছিল। আমি শেষ করে যাব, রিজওয়ানুরে আমি ইনভলভ ছিলাম, ওরা জানি। তসলিমা নাসরিনের বই যখন নিষিদ্ধ হয়, আগে সরকার দুবার ব্যান করেন, এখন তো এই সরকার লেট মি ফিনিশ, আই নো তসলিমা আমার পার্সোনাল ফ্রেন্ড, আমি ওগুলো শেখাবেন না আমাকে। তসলিমার বই যখন ব্যান্ড হয় আমরা মামলা করি, দুবার ব্যান করে আমরা মামলা। তসলিমা ব্যান হয়েছে, আপনি মামলা করছেন? সেগুলো কে বললো? তসলিমা ব্যান্ড হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতে পারছেন না তো। আরে আমি জানি, আপনারা আগেও কংগ্রেস সরকার তাকে এখানে থাকতে দিয়েছে, আপনারা ছাড়াও ভারতবর্ষে কংগ্রেস সরকার তাকে প্রোটেকশন দিয়েছে। আপনি কি চান উনি বাংলায় আসুন? আপনারা নোংরামি হচ্ছে, আমরা নোংরা, আপনি কি চান উনি বাংলায় আসুন? ব্যবহার করছেন। না না, আপনারা কি চান? আমরা ব্যবহার করছি, কিন্তু আপনি কি চান না উনি বাংলায় আসুন? জানি। আমার একটা অন্য প্রশ্ন আছে, প্রশ্নটা করি আপনাদের পারমিশন নিয়ে। প্রশ্নটা হচ্ছে যে এত তো কথা বললেন আপনারা, একটা কথা বলুন, যে শান্তিরাম মুন্ডা আজকে দলিত মহাদলিত সবাই চেঁচামেচি করেন, তার বাড়িতে আজকে যে আক্রমণ হলো, অধিকার নিয়ে কথা বলবেন না, অধিকার নিয়ে কথা বলবেন না, আমি অনেক জুনিয়র, অধিকার তুলবেন না। কাজের কথা হচ্ছে আপনারা বেশি করেন, আপনারা সবকিছু ইউজ করেন। তার বাড়িতে কালকে হামলা হয়েছে, তার বাড়ি র‍্যানসাক হয়েছে, তার বাড়ির মেয়েদের গায়ে হাত পড়েছে, তার বাড়িতে যারা আমন্ত্রিত তারা আক্রান্ত হয়েছেন। আপনারা কি তার প্রতিবাদ করছেন? অন্তত একবারও কি বলছেন সেটা অন্যায় হয়েছে? যেটা অন্যায় হয়েছে আমি স্টুডিও ছেড়ে চলে যাব, এইটুকু বলতে চাইছি, আপনারা দলিত ভালো হয়েছে বা খারাপ হয়েছে কিছু তো একটা বলুন। আপনারা উনাতে মেরেছেন, দলিতকে প্রতিবাদ করেছেন, প্রশ্ন থেকে সরবেন না, সরাসরি উত্তর দিন। আমার প্রশ্ন, শান্তিরাম মুন্ডার বাড়িতে যে আক্রমণ হয়েছে ভালো হয়েছে না মন্দ হয়েছে? না আমি যেটা আগেও বলেছি, বলুন কালকে গোসাবায় শান্তিরাম মুন্ডার বাড়িতে সংখ্যালঘু সম্প্রদায় অন্যায় করে, তাদের তোষণ করার কোনো মানে হয় না, বরং আমি একটু বলে নি, বরং সেটা তীব্র ভাষায় কটাক্ষ করতে হবে, কালকে মোমবাতি মিছিল করবেন,
এইটা আমার আপত্তি আছে যে মানে কোথায় বিদ্বজ্জনেরা করবেন না করবেন সেটা আপনাদের খুশি অনুযায়ী আমি বলবো না, কিন্তু আপনাদের খুশি অনুযায়ী হয় না। আপনারা কি বললেন যে কর্মসূচি না নিলে জুতো মারা উচিত। শান্তিরাম মুন্ডার বাড়িতে আমি তো গণতন্ত্র নিয়ে 1 লাখের বেলায় করছেন কেন? আপনি তো গণতন্ত্র নিয়ে প্রশ্ন করছেন। আমি জানতে চাই পেছনের লুকোনো কারণটা কি? মিছিল করে মানুষ জানতে চায় না পেছনের লুকোনো কারণটা কি? প্রতিবাদ হয় না। আজকে আমি একটা বলি, আমি একটা ব্যাপার দেখলাম এই বিজেপির হম্বিতম্বির এই পিরিয়ডটাতে একটা ব্যাপার দেখে এখনো বোধহয় নতুন উদ্যমটা ফিরে পাবার যথেষ্ট কারণ আছে। সেটা হলো বাংলার বুদ্ধিজীবীরা কিন্তু আজকে আক্রান্ত এই দাঙ্গাবাজদের দ্বারা। বাংলার বুকে আজকে জুতো পেটা খেতে হয় যারা বুদ্ধিজীবী। অমর্ত্য সেন সমালোচিত হন, গান্ধীজি আজকে নোংরা ভাষা থেকে কথা বলা হয়। এরই মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষ কিন্তু দাঙ্গা বিরোধী কথাই বলছে। আবার একটা প্রশ্ন, এবং এরা 6 জন 8 জন 10 জন চিৎকার করে বললে মানুষ দাঙ্গা যাবে না। এই দাঙ্গাটা সীমিত সময় ঘটবে, কখনো কখনো করবে, কিন্তু দাঙ্গায় শেষ কথা বলবে না। একটা কথা, এই যে এবিপি আনন্দ এই যে অনুষ্ঠানটা করেছে এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে যে সম্প্রীতির যে আবহাওয়া সেটা বজায় থাকুক। এটার উদ্দেশ্য নয় যে আরো একটু আমি বলছি আপনি সম্প্রীতির পক্ষে কিনা দিকে আমি একটা বলে নিই, প্রতিঘাতের মধ্যে আমরা কেন যাব? উনি একটু আগে বললেন যে যখন হিন্দুরা আঘাত হানছে তখনই আপনারা চুপ করে, আঘাতটা কেন হানবো? আমরা কেন কার পক্ষে হব? আমরা সম্প্রীতিটা চাই। এবং সর্বোপরি আমি চলচ্চিত্রের মানুষ হয়ে বলি যে অদ্ভুতভাবে এই ডিজিটাল মিডিয়াকে অপপ্রয়োগ করা হয়েছে। নোয়াম চমস্কি আপনি ভালো জানেন, আগেই বলেছিলেন ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট, এখন ডিজিটাল এসে যা খুশি করে দেওয়া হচ্ছে। এমনকি কানহাইয়া কুমার যে কথা বলেনি সেটাও এমন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সেই ভুল প্রেজেন্ট করেছিল। তার বাড়িতে এগুলো কেন করবে? এগুলো কেন অ্যালাউ করা হবে? আপনি ধরুন আপনারা শান্তিরাম মুন্ডা বলছি না, ধরুন আপনার তর্কের খাতিরে আপনি বলছেন তো বলুন। আবার অন্য একটা ঘটনা যেটা মুন্ডা নয় অন্য নাম সেটা আপনি বলুন। তাহলে আমরা এক্সপোজ যে আমরা সিলেক্টিভ, আপনারা সিলেক্টিভ নয়। আপনারা সত্যিকারের রুল অফ ল, কনস্টিটিউশনে যে মাইনরিটি প্রোটেকশন আছে, মেজরিটির যে রাইটস আছে আপনার মানার পক্ষে। আপনি কোথায়? আপনি আপনি একটা মিনিট, শহীদ যিনি হয়েছিলেন তিনি একজন প্রান্তিক মুসলিম চাষী। আমি সব বুঝলাম একদম। আমি দেবজিতের কাছে শুধু একটা প্রশ্ন, আপনি সিলেক্টিভ বলছেন, আপনি শান্তিরাম মুন্ডার কথা বললেন, কই একবারও তো আপনারা সাহারানপুরে ইউপির সাহারানপুরে একদম রোহিত করেছেন ওটা কি করলেন? গুজরাটের চাকমা নিয়ে তো কোথাও দেখলাম সিলেক্টিভ আপনারা আমার বক্তব্য দেবজিৎ একটা কথা বলি শোনো, তোমাদের একটা জিনিস এজেন্ডা এসে তো বারবারই বলা হচ্ছে, তোমরা যেখানে সুবিধা পাও, তোমাদের বাড়ি আরম্ভ হলে সে তোমার ইউপি হোক, গুজরাট হোক, রাজস্থান হোক, কোনো ব্যাপার নেই। কোনো আমি আর আপনি সুবিধা পেয়েছিলাম বলে পূর্ববঙ্গ থেকে আজ পশ্চিমবঙ্গে জায়গা পেয়েছি। নিশ্চয়ই আমরা ওখানে থাকতে পারিনি বলে আপনি যেখান থেকে আমরা সেখান থেকে আমার পূর্বপুরুষ আমরা পূর্ববঙ্গ থেকে সুবিধা পেয়েছি। এই অসুবিধা ছিল সেটা আপনি মানুষ ওই অসুবিধা ছিল আজকে আপনি ওখানে আমদানি করতে হবে। আপনি এই কথা গালিয়ে বলছেন না দুটো থেকে পশ্চিম কলকাতা না আমার বেসিক প্রশ্ন একই জায়গায়, সেটা হচ্ছে কে সিলেক্টিভ গুজরাটের উনির ঘটনায় রাস্তায় বেরিয়েছিলেন তো, সাহারানপুরের ঘটনায় রাস্তায় বেরিয়েছিলেন তো, সিলেক্টিভ আপনারা আপনি বলছেন তো ইন্টেলেকচুয়াল, সেখানে তোমরা আপনি কি বললেন? না না আমি বলছি আপনি বললেন যে ধর্মের ব্যাপারে সিলেক্টিভ কোনটা বেশি কেন? ধর্মের ব্যাপারে সিলেক্টিভ বা রাজনীতি থেকে আপনি বলছেন যে আচ্ছা
এতক্ষণ ইতিহাস নিয়ে কথা হয়েছিল। আমি আবার শান্তিরাম মুন্ডা, আমি আবার এক প্রশ্ন করবো, আমি দ্রুত একবার আপনাদের দেখাবো, আরো পিছিয়ে একেবারে মাইথোলজিতে চলে যাব, রামায়ণ। অনেকে বলছেন যে আরএসএস এর হাত থেকে রামায়ণেরও বিস্তার নেই, কেন বলছেন দেখাবো। রামচন্দ্র কি সীতাকে সত্যিই বনবাসে পাঠিয়েছিলেন? হঠাৎ এই প্রশ্ন শুনে আপনি অবাক হতে পারেন, কিন্তু আসল কথা হলো এই প্রশ্ন নিয়েই এখন উঠে পড়ে লেগেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এমনকি তার উত্তর খুঁজতে 12 এবং 13ই আগস্ট গোরক্ষপুর বিশ্ববিদ্যালয় সম্মেলনও ডেকে ফেলেছে তারা। কিন্তু হঠাৎ এমন উদ্যোগের কারণ কি, তা নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। পুরাণবিদদের একাংশ অবশ্য একে গৈরিকীকরণের চেষ্টা ছাড়া আর কিছু বলতে নারাজ। গৈরিকীকরণের চেষ্টা তো বটেই, সেটাতে কোনো সন্দেহ নেই। কেননা আজকে আবার নতুন করে এই জিনিস নিয়ে ভাবনা চিন্তা করার জন্যই বলছি যে এটা গৈরিকীকরণের চেষ্টা। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আরএসএস এর অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার সংগঠন সচিব বালমুকুন্দ পাণ্ডের মতে, যুদ্ধকাণ্ডের পর রামায়ণ আর বাল্মীকির রচনা নয়, উত্তরকাণ্ড যোগ হয়েছে পরে, সেখানেই যাবতীয় বিকৃতি ঘটেছে। উত্তরকাণ্ডে সীতার বনবাস থেকে অগ্নি পরীক্ষায় রামের নারী বিরোধী ভাবমূর্তি ফুটে উঠেছে, যদিও পুরাণবিদরা তা মানতে নারাজ। গৈরিকীকরণের উদ্দেশ্যটা আমি বুঝতে পারি। তার কারণ হচ্ছে যে এইখানেই সীতা পরিত্যাগের প্রশ্ন এসছে এই উত্তরকাণ্ডে, যাতে উইমেন্স লিভের লোকেরা খেপে যান, তারা যাতে না খেপেন সেই ব্যবস্থাটা করছেন। যে রামচন্দ্র অতি ভালো মানুষ, খুব বড় মানুষ, আমার তাতে কোনো সন্দেহ নেই যে তিনি বড় মানুষ, এবং সীতা পরিত্যাগ করলে পরেও তাকে আমি বড় মানুষই মনে করি, কেননা তিনি কালের নিয়মে চলেছেন। সীতা পরিত্যাগ না করিয়ে যদি রামচন্দ্রের মহিমা বাড়াতে হয়, তাহলে বালিবধ নিয়ে তিনি কি করবেন? উত্তরকাণ্ডের সংশোধন করা হলে তা আদৌ কতটা যুক্তিযুক্ত হবে তা নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। যেখানে 2nd সেঞ্চুরিতে ভাস তার নাটক লিখছেন উত্তরকাণ্ডের ওপরে, 4th সেঞ্চুরিতে কালিদাস সীতা পরিত্যাগের কথা একেবারে পুরো এক চ্যাপ্টার ধরে উল্লেখ করছেন, সেখানে কোথা থেকে এটা যদি না থেকে থাকে, তার অ্যান্টিকুইটির কে বিচার করবে? গৈরিকীকরণের মাধ্যমে কি সেটা সম্ভব হবে? তবে শুধুমাত্র রামায়ণের অংশবিশেষ নিয়ে পর্যালোচনা করেই ক্ষান্ত থাকছে না আরএসএস। তাদের নজর পড়েছে কিংবদন্তি কবি মির্জা গালিবের দিকেও। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সংঘের শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস সম্প্রতি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে চিঠি লিখে জানিয়েছে, এনসিইআরটি পাঠ্যপুস্তকের হিন্দি বই থেকে বাদ দিতে হবে যাবতীয় উর্দু, ফার্সি, ইংরেজি শব্দ কবিতা। সেক্ষেত্রে কোপ পড়বে মির্জা গালিবের কবিতার ওপরেও। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? ন্যাসের তরফে দীনানাথ বাত্রার দাবি, এনসিইআরটির প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক তিনি পড়েছেন, সেখানে হিন্দি বইতে অনেক বিদেশি ভাষা রয়েছে। তার মতে কেন্দ্রীয় সরকার যখন নতুন শিক্ষানীতি তৈরি করছে, সেই সময় হিন্দি বইতে বাকি ভাষার প্রয়োগ বন্ধ করা উচিত, না হলে হিন্দি ভাষার ওপরে ছাত্রছাত্রীদের আগ্রহ কমে যাবে। কিন্তু কবিতার কি আদৌ কোনো ভাষা হয়? মির্জা গালিব তো ভারতের সম্পদ, তার শিল্পকর্মেও এবার কোপ পড়বে। গালিব নিজেই বলেছিলেন, উর্দুর জন্ম ভারতবর্ষের সেনা ছাউনিগুলিতে, উর্দু শব্দের অর্থই তো ছাউনি। সেই ভাষা আজ কেবল মুসলমানের সম্পত্তি হয়ে গেল কি করে? ভাষার ওপর কোনো ধর্মের মালিকানা হয় কখনো? উর্দু তামাম হিন্দুস্তানের ভাষা, হিন্দু মুসলমান একই মাটির সন্তান। ভাষার প্রশ্নে তাদের বিরোধ ঘটিয়ে দেশটাকে লুটে নিতে চাইছে সাহেবরা। আর সেই গালিবের শিল্পকর্মের ওপরই যখন কোপ পড়ার আশঙ্কা, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছে নিন্দুকদের প্রতি গালিবের সেই বিখ্যাত বলি, हर एक बात पे कहते हो तुम कि तू क्या है, हर एक बात पे कहते हो तुम कि तू क्या है, तुम्ही कहो कि ये अंदाज़े गुफ्तगू क्या है। एबीपी आनंद। দেবজিৎ, আমার প্রথম কথা যে রামচন্দ্রে যারা বিশ্বাসী তারা বলবেন পুরুষোত্তম রাম, তার ভাবমূর্তি মানে ইমেজ মেকওভারের কোনো প্রয়োজন নেই। রামচন্দ্র সীতাকে বনবাসে পাঠিয়েছিলেন কিনা বা অগ্নি পরীক্ষায় যেতে দিয়েছেন কিনা, তার সঙ্গে পৌরাণিক একটা চরিত্র। আমি বলছি 12 এবং 13ই আগস্ট গোরক্ষপুরে আরএসএস নির্ধারণ করবে যে রামচন্দ্রের কোন অবধি গেলে তার ইমেজ। আমার কাছে পুরো জিনিসটা একটা ইমেজ মেকওভারের প্রশ্ন, প্রয়োজন আছে। পুরো ক্লিপটা দেখি, যেটুকু দেখা গেছে সোজাসুজি, সেটাতে একটা জায়গা আপনারা কোট আনকোট করে দেখাচ্ছেন। না না, পুরো লেখাটা কিন্তু না। ইস্যুটা কি? ইস্যুটা কিন্তু পুরনো। সেটা হচ্ছে যে যুদ্ধকাণ্ডের পর কি রামায়ণ শেষ? উত্তরকাণ্ড ছিল না ছিল? দুটো হাইপোথেসিস আছে। হ্যাঁ, অনেক বিষয় দুটো হাইপোথেসিস আছে। যেরকম আমরা বলি যে আর্যদের ভারতে আগমন যেরকম একটা হাইপোথেসিস, তার একটা
উল্টো হাইপোথিসিসও আছে যে ভারত থেকে সারা পৃথিবীতে আর্যরা ছড়িয়েছিল। ঠিক এক্স্যাক্টলি উত্তরকাণ্ড রামায়ণের সঙ্গে কতটা যুক্ত আর কতটা যুক্ত নয় সেটা কতটা পরে মানে প্রেক্ষিত হিসেবে এসেছে, অন্যরা কত এগিয়ে। আজকের ভারতবর্ষে যদি কেউ রামায়ণ নিয়ে যদি চর্চা করেন আপনাদের অসুবিধার কি আছে? না অসুবিধা নেই, অসুবিধা আছে। দ্বিতীয়ত একটা দিক ভালো লাগছে যে অন্তত এইটা হয়েছে বলে আজকে যারা রামায়ণকে আজকে আপনারা বলছেন একজন রামচন্দ্র একজন মহান ব্যক্তি, তিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি সংসদে অফিসিয়ালি প্রশ্ন উঠলো যে সীতা কি বিহারের সীতামারিতে জন্মেছিলেন, একদম লিখিত প্রশ্ন, বিজেপির সংশ্লিষ্ট মন্ত্রী একদম নোটেড অফিসিয়ালি সংসদে, তিনি উঠে দাঁড়িয়ে জবাব দিলেন যে এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, এটা হিস্টোরিক এভিডেন্স কিচ্ছু নেই, পপুলার বিলিফ, জনশ্রুতি, মানুষের বিশ্বাস। মহান পুরুষের নিয়ে আমরা আলোচনা করছি না, পৌরাণিক পুরুষের নাড়াঘাটা এবং কাটাছেঁড়াটা নিয়ে আলোচনা করছি। এক, দুই হচ্ছে পরেরটা তো আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মির্জা গালিব, তাকে এবং যাবতীয় উর্দু ফার্সি ইংরেজি শব্দ বাদ দেওয়ার জন্য মানে আমি বলছি এইচআরডি মিনিস্ট্রিতে চিঠি দেওয়া হয়েছে। আমি প্রথম প্রশ্ন আপনাকে, আপনি বাংলা অভিধানটা অর্ধেক হয়ে যাবে আপনি যদি সব উর্দু ফার্সি যেখান থেকে এসেছে সেই শব্দগুলো বাদ দেন। করে যেসব ঢোকানো হচ্ছে ফুপা, তারপর আম্মা, এগুলো বাংলা, গোটা পৃথিবী এগুলো বাংলা, না না এগুলো বাংলা, সারা পৃথিবী সমৃদ্ধ করছে কি এইভাবে? মোটেই বাংলা নয়, বাংলা নয়, আমার তুমি বলার নেই। না না তোমাকে বলি, তোমাকে একটা কথা বলি, তোমাকে এরপরে সীতারাম ইয়েচুরি আর বেচারাম মান্না আমরা শুনবো এই সব কথাগুলো তোমাকে ঠিক করে বলতে বলি যে উচ্চারণে দাদা আপনারা বলুন বাংলা ভাষা বলতে একটা ভাষা তো একটা চলিষ্ণু জিনিস, আমি যতদূর জানি একদম সেই জন্যই তো বিভিন্ন শব্দ যোগ হবে, কাপ গেলাস ইত্যাদি যেরকম এসেছে ইনক্লুশন এন্ড এক্সক্লুশন দিয়ে একটা ভাষা এগিয়ে চলে, আমি যতদূর জানি আমার না এবং সেটা স্বাস্থ্যকর, এবং সেটাই স্বাস্থ্যকর। তুমি উর্দুর সামনে একটা বেড়া গেঁথে দিলে, ফার্সির সামনে একটা বেড়া গেঁথে দিলে ভাষা মরে যাবে গো, এইখানে আজ নয় 50 বছর পরে ভাষাটা মরে যাবে। আমি বিষয় ফিরি যেটা নিয়ে এটা হয়েছে, এটাই তো মির্জা গালিব এবং অন্যান্য বহু ক্ষেত্রে এরকম দেখা গেছে। ধরুন ইকবাল, কবি ইকবাল যথেষ্ট বড় উঁচু দরের কবি, তার কবিতা এবং তার কবিতাকে সুর দিয়ে মাঝখানের রাজীব গান্ধী ওটাকেই জাতীয় সঙ্গীত বানানোর চেষ্টা করেছিলেন, যদিও তার কোনো সাংবিধানিক ব্যাপার ছিল না, সাড়ে যাচ্ছে আচ্ছা প্রায় সেরকম কি বলে প্রায় সেরকম বলতে যা ইচ্ছে যা ইচ্ছে বলছি না, আচ্ছা বুঝে না বাজানো হতো, আমি মিথ্যে বলছি না, বিষয়টাই জানো না। না এবারে আমরা বিষয়টা একটু পড়ে আসো, এরপরে মুশকিল হচ্ছে তুমি বিষয়টা একটু পড়ো। এই ভদ্রলোক পাকিস্তানের প্রবক্তা ছিলেন, হায়াবানা, এটা তো মানেন যে সেটাও বিদেশি শব্দ থেকে এই ভদ্রলোক এবারে ভারতীয় হিসেবে পাকিস্তান হওয়া এটা তো ভারতবাসী হিসেবে খুবই কষ্টের, ভারতবাসী হিসেবে অখণ্ড ভারতের যারা কথাবার্তা বলেছেন, দেখুন যিনি আমাদের ঐতিহাসিক সত্য, তুমি কষ্ট দুঃখ তো না না এটা তো ঐতিহাসিক সত্য নয়, এই ঐতিহাসিক সত্য নয়। রামায়ণটা কতদূর লেখা বাল্মীকি লিখেছিলেন, চট্টগ্রামে দাঁড়িয়ে আন্দোলন করলে আরএসএস বিচার করবে কি? আমি বলছি রামায়ণটা বাল্মীকি কতদূর লিখেছিলেন সেটা গোরখপুরে বসে আরএসএস কেন বিচার করবে? বিচার কোথায় করতে, কেউ যদি লেখাপড়া করে আপনাদের আপত্তির কি আছে? কালিদাস পাতার পর পাতা রামায়ণের কথা বলি, কোথাও জোর করে পড়ানো হচ্ছে, কালিদাস ফেলে দেবে, কোথাও জোর করে পড়ানো হচ্ছে, কালিদাস ফেলে দেবে। আমরা পড়াশোনা যদি করি আপনাদের ঠিক আছে, এটা আলাদা মত। একটু আগে তো প্লুরালিজমের কথা বলছিলেন সবাই, না না একটু আগে তো প্লুরালিজমের কথা বলছিলেন, এটা একটা প্লুরালিস্টিক ভাবে একদম দেবজিৎ এটা কি প্লুরালিজম নয়? না বিনয় নয়, সূর্য সেন মারা গিয়েছিল কিন্তু তার সঙ্গে কাল্লু মিয়া, মৌলভী লিয়াকত আলী আরো শত শত মুসলিম এই ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল। তুমি মনে করো না শুধু হিন্দু অমুক হবে তা হবে, তা নয়। তোমার যে তত্ত্বটা তুমি শুধু চেষ্টা করছো কোথায় হিন্দু কালচার হিন্দু কালচার হিন্দু তুমি 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 কতগুলো বই পড়ো, আপনাকে বলছি ব্যক্তিগতভাবে আমি জিজ্ঞেস করছি আমার পূর্বপুরুষ আমাদের না মহাপুরুষ তোমার তুমি মনে করছো এই ভারতটা শুধুমাত্র হিন্দুরা হয়েছিল কেন? শত শত মুসলিম এটার জন্য কি এটার জন্য কি শত শত মুসলিম হাজার হাজার সহস্র সহস্র হিন্দু বলছি তোমরা চেষ্টা করছো এই ভারতটাকে সংখ্যালঘুদের সমর্থন করে
দেশভক্তি কি সমর্থন করেন? যতই পাকিস্তানকে কি সমর্থন করেন? আমি অন্তত বলবো পাকিস্তানকে কি সমর্থন করেন? যতই পাকিস্তান হওয়াটাকে কি সমর্থন করেন? পাকিস্তান হওয়া আমি দেবজিতের সঙ্গে একটা জায়গায় একমত যে ইস্যু কার্পেটের নিচে লুকিয়ে রাখতে নেই। দেবজিৎ আমি আবার আনবো, কারণ তুমি একই সঙ্গে এতগুলো বিষয় আলোচনা করে দেওয়ার জন্য ধন্যবাদ। ইতিহাসে কিছু ঘটনা বারবার ওরা তুলে আনছে। ইতিহাসে কিছু ঘটনা, ইতিহাস না পুরাণেরও ঘটনা, পুরাণ না না, এখন ইতিহাস চলছে। আচ্ছা, হচ্ছে 5th-6th সেঞ্চুরির আগে, 5th-6th সেঞ্চুরি এনশিয়েন্ট ইন্ডিয়া, তার আগে ইতিহাস অত কঠিন পাথুরে ঐতিহাসিক তত্ত্ব পাওয়া যায় না, মিথোলজি, তার অনেক কিছু আছে। এটা একটা দিক। রামায়ণের বহু ধরনের সংস্করণ সারা ভারতবর্ষে আছে, একটাই রামায়ণ, অখণ্ড রামায়ণের ব্যাখ্যা নেই। ওরা যদি গবেষণা করতে চান কোনো আপত্তি নেই, কিন্তু সিলেবাসে চেঞ্জ করে তাদের মতটাই একমাত্র হাইপোথিক্যাল মতো যদি হয় সেটাই চাপাতে হবে, আপত্তিটা সেটা। এক। দুই হচ্ছে পাকিস্তান কি অন্যায়, ইতিহাসে অনেক ঘটনা ন্যায় অন্যায়ের মধ্যে দিয়ে, লড়াইয়ের ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে ঘটে গেছে। আমরা তার উত্তরসূরি হয়ে সেই লিগেসিটা বহন করতে চাই বা না চাই, সেটাকে আমি আন্ডু করব কি করে ঐতিহাসিকভাবে? তার থেকেও আমার বড় প্রশ্ন শ্রোতা, সেটা হচ্ছে এক সেকেন্ড আমি যাবতীয় উর্দু ফার্সি শব্দ বাদ দিয়ে দেবো হিন্দি থেকে, কার শাস্ত্র ভাষাটা মরে যাবে? অন্য সংস্কৃতি থেকে গ্রহণ করে ধরে নিলাম ভাষা রিচ হয়, ভুল হয়েছে একদম হিন্দি থেকে বাদ গেল, বাংলা থেকে বাদ দিয়ে গেল, চাকর করে দিয়ে হিন্দু রাষ্ট্র তৈরি। আমি নিঃসন্দেহে আবার পরবর্তী পর্যায়ে এই ধরনের আলোচনায় আসবো, কিন্তু তার আগে শেষে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ৭০দের মুখে ছাই দিয়ে বসিরহাট বাদুড়িয়ায় দুই সম্প্রদায়ের মানুষ সৌভ্রাতৃত্বের কথা বলছেন, অনেক কাছাকাছি আসছেন, সৌভাগ্য আমাদের। 1985 সাল থেকে এটাই সন্তোষ কুমার মণ্ডলের রোজকার রুটিন। বাড়ি সুন্দরবন হওয়ায় যাতায়াত করা সম্ভব হয় না, তাই গ্রামের স্কুলের প্রবীণ মাস্টার মশাই থাকেন রফিকুল ইসলামের বাড়িতে। স্যার হচ্ছে কি আমাদের মানে শিক্ষকতা করেছেন এবং আমাদের বাড়িতে থাকেন এবং আমাদের বাড়িতে পড়াশোনা করান আমাদের মানে বাবার মতন। ধর্মপ্রাণ হিন্দু সন্তোষ মণ্ডলকে রোজ নিজে হাতে খাবার বেড়ে দেন দিনে 5 বার নামাজ পড়া রফিকুলের স্ত্রী, ঠিক আপনজনের মতোই। বিয়ের পর থেকে দেখছি স্যার আমাদের বাড়ির মানুষের মতন আমাদের বাড়ি থাকে। একটা দুটো দিন নয়, গত 32 বছরে বসিরহাটের এই বাড়িতে ঘুচে গিয়েছে ধর্মের বিভেদ রেখা। শিক্ষক জানাচ্ছেন তার আশ্রয়দাতা রফিকুল খাওয়া দাওয়ার জন্য কোনো টাকা নেন না। আগামী বছর অবসর নেবেন সন্তোষ মণ্ডল। এতদিনের অভিজ্ঞতার সঙ্গে এখনকার বসিরহাটের ছবি মেলাতে পারছেন না অঙ্কের এই শিক্ষক। আমি 1985 সালে এখানে চাকরি পাই বসিরহাটের বেগমপুর বিবিপুর হাই স্কুলে। সেইখান থেকে আমি এখানে স্থায়ীভাবে এখানে আছি। একই হাঁড়িতে রান্না করে আমি খাই। আমাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই। আমাদের আন্তরিকতা মানে আরও সুন্দর হয়ে উঠুক, সুন্দর হয়ে থাকুক। কিন্তু সম্প্রতিকালের দুঃখজনক ঘটনায় আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত। এরকম ঘটনা হওয়া বাঞ্ছনীয় নয়। অশান্তিকে পেছনে ফেলে বসিরহাট যে ক্রমেই ছন্দে ফিরছে, বেগমপুর বিবিপুর হাই স্কুলে গিয়ে তার প্রমাণ মিলেছে। সোমবার থেকেই খুলেছে স্কুল গেটের তালা। মঙ্গলবারে ছেলে মেয়ে আসতে পারেনি, বুধবারেও ছেলে মেয়ে আসতে পারেনি, বৃহস্পতিবারও আসতে পারেনি, কিন্তু মাস্টারমশাইরা একটা অংশ খুব কম হলেও তারা এসেছেন এবং তারা স্কুল খোলা রেখে কাজ চালাবার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তব পরিস্থিতি যা, এত থিন অ্যাটেন্ডেন্স, 150 ছেলে মেয়ে এসেছে, যার ফলে আমাদের স্কুল চালানো সম্ভব হয়নি। বসিরহাটের যে চিত্র গত কয়েকদিন দেখা গিয়েছিল তার থেকে অনেকটাই বদলেছে এখন ছবিটা। আমরা দাঁড়িয়ে রয়েছি স্থানীয় একটি স্কুলে এবং সেই স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে আজকেই খুলেছে এবং স্কুলের পঠন পাঠন ইতিমধ্যে শুরু হয়েছে। ভয় ছিলাম, ওই জন্য আসতে পারছিলাম না স্কুলে। এখন স্কুলে এসে ভালো লাগছে ভীষণ। আমার বাবা আজকে স্কুলে আসতে দিচ্ছিল না, আমি বলেছি যে কোনো ভয় নেই, আমি স্কুলে যাই। আমার বাড়িও বসিরহাটে সম্প্রতি, তো বেরোতে ভয় পাচ্ছিলাম, সত্যি এটা ঘটনা। তো আজকে পথে বেরিয়ে বাইরে স্কুলে আসার সময় দেখলাম তো অনেকটাই স্বাভাবিক। শুধু স্কুলে আসাই নয়, সম্প্রীতি ফেরাতে এক কাট্টা হয়ে পথেও নেমেছেন বসিরহাটের শিক্ষক পড়ুয়ারা। সোমবার টাকি রোডে মিছিল করে মাটিয়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা। সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে মানুষের প্রতি যে বিশ্বাস হারানোর একটা জায়গা তৈরি হচ্ছে, সেটা যাতে এইসব কোমলমতি শিশুদের মধ্যে যার জন্য কোনো প্রভাব না পড়ে, সেই জন্যই আমরা এদেরকেও সামিল করতে চাইছি যে আজকে যে অস্থিরতা তার বিরুদ্ধে তারাও যাতে সচেতন হয় এবং তারাও যাতে সেই বিষয়ে
সদর্থক ভূমিকা পালন করতে পারে। হিংসা বিভেদ ভুলে স্থানীয় মানুষজন যে দ্রুত ছন্দে ফিরতে চাইছেন, বিভিন্ন জায়গায় তার প্রমাণ মিলেছে। কোথাও হজযাত্রার প্রস্তুতি নিয়ে বৈঠক হচ্ছে, কোথাও আবার তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। দেবীর আগমন ঘিরে তুঙ্গে উন্মাদনা। বসিরহাটের আকাশ থেকে দ্রুত সরছে অশান্তির কালো মেঘ। আবির দত্ত, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1। ওয়াইল্ডস্টোন পারফিউমস, লোক তো নোটিস করবেই। সোলারিস বনহুগলি, উত্তর কলকাতার প্রথম রিয়েল অ্যাফোর্ডেবল হাউজিং। ফসকালে পস্তাবেন। পার্টনার বাই, অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।